সবসময় রেডি সামনে আছে ইসলাম এবং চলছে আপনাদের সবাইকে আমরা। যাই হোক, ঈদ কাটিয়ে নিশ্চয়ই ঢাকায় ফিরে অনেকের অনেক বেশি রকমের ভালো লাগছে। সামনে তো আবারও কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। সো কেমন কাটলো ঈদ? নিশ্চয়ই আমি যেরকম বলেছিলাম যে গ্রামে যাচ্ছেন, সুতরাং চেষ্টা করবেন আমাদের জন্য ভালো ভালো ধরনের ঘটনা নিয়ে আসতে, মানে ভালো ভালো সব ভয়ঙ্কর সব ঘটনা, যে সমস্ত ঘটনাগুলো সাধারণত শহরে যেতে গ্রামে বেশি শোনা যায়, সেই সমস্ত ঘটনা আমাদের জন্য নিয়ে আসতে। আশা করছি যে সেরকম প্রচুর ইমেল আমরা পাবো। আর ইনফ্যাক্ট আজকে ঢাকা থেকে ফেরার পরে ঈদের মাঝখানে তো কেউ ইমেল লিখবেন, যারা লিখেছিলেন তারা আগে লিখেছিলেন, এবং আজকে অনেকের জন্য আসাটা অনেক বেশি টাফ হয়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করেছি যে আজকের শোটা একটু অন্যভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে। আপনাদের অনেক রিকোয়েস্ট পাই আমরা সবসময় পুরনো শোগুলো শোনানোর জন্য, এবং সবচাইতে বেশি রিকোয়েস্ট পাই যে এপিসোডটার জন্য, সেটা হচ্ছে ভূত এফএম এর সেকেন্ড এপিসোড। আমরা আজকে সেই সেকেন্ড এপিসোডটা শুনবো। দেরি না করে চলুন শুনি ভূত এফএম এর সেকেন্ড এপিসোডে কি হয়েছিল। খুবই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমার সাথে। সেটা হচ্ছে ভূত এফএম এর দ্বিতীয় পর্ব শেষ করার পরে আমার বাবা মা ঢাকার বাইরে যান, এবং তখন পুরো বাসাটায় আমি একা। এটা মাত্র কয়েকটা দিন আগের ঘটনা। আমি জানি না যে আমারটা ভয় লাগবে কিনা, কিন্তু ওই সময় সিচুয়েশনটা আমি বুঝাতে পারবো না। মানে এই মুহূর্তে কথা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে আসছে। তো আমি রাত্রেবেলায় একা একা আছি, এবং আমি মনে করছি যে একটু মুভি টুভি দেখবো। দেখার পরে তারপরে সেহেরি পর্যন্ত হয়তো সময়টা যাবে, তারপরে হয়তো সেহেরিটা খেয়ে ঘুমিয়ে যাব, এবং পরের দিন অফিস। রাত কয়টা হবে? 12টা, 12:30 এরকম। এবং সেই মুহূর্তে ঘরের মধ্যে আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু 12:30 বেজেই গেছে, লাইট অফ করে দেই, মুভিটা চলতে থাকুক, আমি মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে যাই। আসলে এখানে আমি গল্প বলার কেউ না, কিন্তু আমার গল্পটা খুবই বলতে ইচ্ছে করছে, কারণ আমি এখনো পর্যন্ত এই গল্পটা কারোর সাথে শেয়ার করিনি। তো বেশ ঘরের মধ্যে তখন অন্ধকার, এবং শুধুমাত্র মুভির যে টিভি থেকে যে আলোটা আসছে সেই আলোটা। হঠাৎ করে আমি শুয়ে বসে আছি, হঠাৎ করে দেখলাম যে একটা আলোটা কিরকম আমি একটু বুঝাই। সেটা হচ্ছে যে অনেকটা ওই যে ভাঙা আয়নার কাঁচ রোদের ঠিক মানে সূর্যের দিকে ধরে তারপরে কোনো দিকে ঘোরালে যেরকম একটা প্রতিবিম্বের সৃষ্টি হয়, ঘরের মধ্যে সেইরকম একটা আলো ভাঙা। এবং আজকে মানে কি বলবো, সুমন ভাই এখানে নাই। সুমন ভাই যেরকম একটা বর্ণনা দিয়েছিলেন অনেকটা ওই ধরনের, লাইক ম্যাচ বাক্সের মতোই সাইজটা হবে, এরকম একটা আলো আমার ঘরের বাম পাশ থেকে ডান দিকে চলে যায়। এবং ডান দিকে হচ্ছে তখন ডান দিকে আমার দরজা এবং বারান্দা, সেখানে চলে যায়। তো আমি পুরোপুরি ভাবলাম যে আচ্ছা এরকম কিছু একটা হতে পারে, লাইক যে ঘরের মধ্যে আমি আছি, হয়তো মুভির কোনো একটা সিন আমি দেখেছি, এবং সেই সিনটা হয়তো আমাকে ডিস্টার্ব করছে। আমি তাড়াতাড়ি রিওয়াইন্ড করলাম। রিওয়াইন্ড করার পরে দেখলাম খুব মনোযোগ দিয়ে ঘরের মধ্যে আবার সেই ঘটনাটা ঘটে কিনা। খুবই আশ্চর্যের ব্যাপার, ঘটেনি। সেকেন্ড টাইম মনে করলাম যে আমার তাহলে একদম ভুল দেখেছি, হয়তো এরকম মানে কি বলবো, আমার টায়ার্ড ব্রেইন কোনো ভুল সাজেশন দিচ্ছে, এটা তো হতেই পারে না। দ্বিতীয়বার আবারও হলো, এবং ঠিক আমার হাতের কাছে যখন মোবাইল ফোনটা ছিল, এবং মোবাইল ফোনটার ওপর থেকে আলোটা সরে গেল আবারও ডান দিকে। আমি ততক্ষণে মোটামুটি ভয় পেয়ে গেছি। থার্ড টাইমে মনে করলাম যে এবার আমি দেখবো যে কি হয়। এবং সেই সময় যে ঘটনাটা ঘটলো, আমি একদম স্পষ্ট দেখলাম আমার টিভির পেছন থেকে আলোটা বাম দিক থেকে ডান দিকে চলে গেল। আমি খুবই অবাক হয়ে আমি দ্রুত সেই সময় ঘর থেকে বারান্দায় বেরিয়ে গেলাম। এবং বারান্দায় বেরিয়ে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে আমার একবার মনে হলো, আচ্ছা আমি যে সমস্ত বিভিন্ন ভূতের মুভিটা দেখি, ভূতের মুভি দেখার সময় আমি সবসময় ভাবি আচ্ছা এরকম ঘটনা ঘটলে কেন ওরা বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরোয় বলেই তো ঘটনাটা ঘটে এবং ভয়ঙ্কর সিচুয়েশনটা ঘটে। কিন্তু ওই সময় না আসলে কন্ট্রোল থাকে না, কোনো মানে নিজের প্রতি কোনো ধরনের কোনো কন্ট্রোল থাকে না। আমি কেমন মানে কি বলবো যে একদম পুরোপুরি একটা ঘোরের মধ্যে ঘর থেকে বেরিয়ে বারান্দায় বাইরে গেলাম, নিচে তাকালাম, তাকিয়ে দেখলাম যে কোনো বাসায়, আমার চারপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে, কোনো বাসায় কোনো ধরনের কোনো আলো জ্বলছে না, কোথাও কোনো আলো নেই। বৃষ্টি হচ্ছে, আমার ঘরটা হিউমিডিটি বেশি ছিল, বৃষ্টি থামার সময় অনেক গরম ছিল, কিন্তু সেই মুহূর্তে ভয়ঙ্কর রকমের ঠান্ডা। এবং ভালো করে চেক করে দেখেছি, না ফ্যান চলছে না, কোনো কিছু না। আমার কাছে মানে খুবই ভয়ঙ্কর লাগছিল। এবং বাইরে যখন দেখলাম যে সবকিছু অন্ধকার, তখন আমার কাছে সন্দেহ হলো। আমি আবার ঘরের ভেতরে দ্রুত চলে আসলাম, এবং ঘরের ভেতরে আসার পরে যেটা হলো সেটা হচ্ছে যে
হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা কিরকম টাইপের, এটা মানে অনেকটা যে উলফরা ডাকলে যেরকম হয়, ভুল হতে পারে, বা একটা মহিলার কান্নার মতো এরকম একটা ঘটনার একটা আওয়াজ আমি শুনতে পেলাম। এবং আমার কাছে ভালো করে যখন শুনতে চেষ্টা করলাম তখন মনে হল না, এটা মানে কুকুরের ডাক। একটু পরে দেখলাম যে না, সাউন্ডটা ধীরে ধীরে কর্কশ হচ্ছে। আমি আর কিছু ভাবতে পারিনি। আমি কতক্ষণ ভেবে বসেছিলাম জানি না। আমার যখন মানে কি বলবো, যে তারপরে একটু পরে দেখলাম যে সবকিছু ঠান্ডা, সবকিছু অন্যরকম হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পানি খেলাম, সবগুলো বাতি জ্বালিয়ে দিলাম বাসার, এবং ঘুমাতে চেষ্টা করলাম। এভাবেই কিভাবে সকাল হয়েছে আমি জানি না। পরের দিন সকালবেলায় আমি আমার বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরকম সময় গতকালকে কি কারেন্ট গিয়েছিল এই আশেপাশে? আমার ঘরে মানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমার ঘরে কিন্তু ওই সময় টিভি চলছে, ডিভিডি প্লেয়ারে মুভি চলছে। আমি দেখছি চারিদিকে অন্ধকার। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এরকম কোনো ঘটনা ঘটেছিল নাকি কালকে রাত্রে, গিয়ে এই সময় কারেন্ট ছিল না বা এরকম কিছু? সে বলে যে না, কারেন্ট ছিল তো সব জায়গায়। তাহলে আমি যেটা দেখলাম বাইরে, সেই ঘটনাটার অর্থ কি? আর ঘরের ভেতরে যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনাটির অর্থ কি? অর্থাৎ আমরা সত্যিই কি জানি ঠিক কোন সিচুয়েশনে আমরা আছি, বা আমাদের চারপাশে কোন ঘটনাগুলো ঘটছে? আমরা সত্যি কি জানি? এইরকম একটা প্রশ্ন রেখে আজকে শুরু করছে আমাদের ভূত এফএম। আর আমাদের সঙ্গে রয়েছেন আবার একইভাবে সাকিব ভাই আছেন, জিবরান ভাই আছেন, আর একজন আমাদের নতুন গেস্ট আছেন। তার গল্পটার আগে তার পরিচয়টা জানবো। দুজন আছেন, ইনফ্যাক্ট আজকে আরো দুজন নতুন আমাদের সাথে জয়েন করেছেন। তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব, এবং তারপরে একটা সময় তাদের গল্পগুলো শুনবো। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। থ্যাংকস রাসেল। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। আচ্ছা, আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কাজ করি। ঘটনা আমি যেটা আজকে শেয়ার করব, সেই ঘটনাটা আমরা আর একটু পরে শুনবো। ওকে, সেই ঘটনাটা আমরা পরে শুনবো। এর মাঝখানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের নতুন, আমাদের সাথে জয়েন করেছেন। তার পরিচয়টা আমরা জানবো। Thank you, Russell, and hello to everyone. আমার নাম রিয়া। আমি ম্যাক অ্যাডভার্টাইজিং এ আছি। That's also an ad agency. I'm working as a time services manager. Okay. So আজকে I'm here to join your adda and also accompanying my friends who are working in Buddhist. Okay. So সবার সাথে বসে গল্পগুজব করার জন্য আসা। বেসিক্যালি আমরা এখানে ভূতের গল্পগুলোই করি, এবং আমাদের সঙ্গে সাকিব ভাই আছেন। সাকিব ভাই, তো আমরা একটা ব্রেকে যাই না? একটা ব্রেকে যে তারপরে আমরা গল্পে ফিরে আসবো কিছুক্ষণ, একটা খুব অল্প একটা ব্রেক নিয়ে আমরা চলে আসবো। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর এখন চলছে ভূত এফএম। আর এই মুহূর্তে যারা SMS এর মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে চান, তাদেরকে SMS এর ব্যাপারটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আর একটা কথা বলবো, যে আপনারা অবশ্যই আপনাদের যদি এরকম কোনো এক্সপেরিয়েন্স থাকে, বা আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা দেখে থাকেন এরকম কিছু, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আজকে সুমন ভাই আমাদের সাথে নেই, বাকি সবাই আমরা আছি এবং থাকবো আপনাদের সাথে অনেকক্ষণ। সো স্টে টিউন। আর এই মুহূর্তে একটা গান শুনে আসবো। সেই গানটি হচ্ছে আমরা ঘুম গাড়ি বাই অর্ণব। চলুন শুনে ফিরে আসলাম আবারও। আমি রাসেল, সাথেই আছি। আপনাদের অসংখ্য SMS পেয়েছি, এবং যারা SMS পাঠিয়ে শেয়ার করছেন আপনাদের অনুভূতির কথাগুলো, এবং যারা জানাচ্ছেন আপনাদের এক্সপেরিয়েন্স গুলো, সেগুলো আমরা পড়বো একে একে। তার আগে আরো একজন গেস্ট রয়েছেন, যার আমরা শুধু পরিচয়টা জেনেছিলাম, পরে আর তার সাথে কথা বলা হয়নি। আমরা শুরু করি তাকে দিয়ে। আরো একবার আপনার নামটা বলে প্লিজ একটু শুরু করবেন। থ্যাংকস রাসেল। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। রাইট। এটা ছিল 2008, মাসটা ছিল ফেব্রুয়ারি। 5 তারিখ আমার মা মারা যান। ওকে। 7 তারিখের ঘটনা। আমি মাগরিবের নামাজ পড়ে কবরখানায় আমার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছি। সবাই বলে ওই সময়টায় কবরখানায় যাওয়াটা ঠিক না, কারণ ওই সময়টা ফাঁকা থাকে চারিদিক, আর সময়টা ফেব্রুয়ারি, যেহেতু সন্ধ্যার বেশ আগেই হয়ে গিয়েছিল। এটা ছিল আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে আমাদের মহল্লা একটা বড় কবরখানা আছে। আচ্ছা। কবরখানাটা বেশ বড়। কবরখানাটার মধ্যে 2-3টে আছে মেইন লেন, আর কিছু আছে সাব লেন, যেগুলো দিয়ে একেবারে কবরের কাছে পর্যন্ত গিয়ে কবর জিয়ারত করা যায়।
আমার মায়ের কবরটা বেশ ভেতরে, একেবারে পশ্চিম কোণার দিকে। তো আমি নামাজ শেষ করে ওখানে গিয়েছি জিয়ারতের জন্য। কেউ নেই, অন্ধকার, ফাঁকা চারিদিক। কবরখানার ভেতরে কিছু আলো টিম টিম করে জ্বলছে। জিয়ারত শেষ করে আমি ফিরে আসছি মায়ের স্মৃতি নিয়ে। হঠাৎ কান্নার শব্দ। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা যেন ততই আমার কাছে চলে আসছে। আমি অবাক হচ্ছি এই জন্যে, কান্নাটা মেয়ের কান্না। কবরখানায় মেয়ে এই সময় কেন কাঁদবে? আমি বুঝতে উঠতে পারছি না। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা ততই প্রখর হচ্ছে, যেন আমার কানের কাছে আসছে। আমি ভয় পাচ্ছি, কিন্তু থেমে থাকিনি। ভাবলাম হয়তো আমার কানে শোনার ভুল, আমাকে দ্রুত পেরিয়ে যেতে হবে এই পথটুকু। আমি আরো জোরে হাঁটছি, আরো দ্রুত হাঁটছি, কিন্তু শব্দ যেন ততই আমার কানের কাছে আসছে। হঠাৎ মনে হলো শব্দটা আমার থেকে খুব বেশি দূরে নয়, এই 7-8 হাত হবে। আচ্ছা, তাকিয়ে দেখি একটা কবর, তার চারিদিকে যে বাঁশ দিয়ে ঘেরা থাকে সেই ঘেরাটা দাঁড়িয়ে একটা মেয়ে, কিন্তু তার পরনে কোনো ভালো পোশাক আশাক নেই, পাগলের মতো তার গায়ের পোশাক। তার চুল উস্কো খুস্কো, যেন অনেকদিন চুল আঁচড়ায়নি, গায়ে ময়লা, কাঁদছে। আমি ভাবলাম হয়তো আমার দেখার ভুল কিংবা মনের ভয়। আমি দ্রুত হাঁটা শুরু করলাম, আরো দ্রুত, আরো দ্রুত। এক পর্যায়ে গিয়ে মনে হলো আমি দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকাই, একবার সামনে, একবার পেছনে, একবার সামনে। এই করতে করতে হঠাৎ গিয়ে ঘাই খেলাম এক লোকের সাথে। লোকটার পরনে সাদা আলখেল্লা, মাথায় টুপি, মুখে দাড়ি। আমি ভাবলাম কবরখানায় যারা কবর খোঁড়ে তারা ওই কবরখানার মধ্যেই থাকে, তাদের মধ্যে কেউ একজন হবে হয়তো। আমি যখন তার সাথে গুঁতো খেলাম, সে বলল, কি ব্যাপার, আপনি এভাবে হাঁটছেন কেন? আমি বললাম যে না, ওই যে একটা শব্দ শুনতে পাচ্ছেন না, কান্নার। সে বলল, কই? বললাম ওই যে পেছনে। সে বলে, না তো। বললাম না না, ওই যে ওখানে কাঁদছে তো, একটা মেয়েকে দেখলাম। সে বলল, কই চলেন তো দেখি। আমি তাকে নিয়ে রওনা হলাম, মনের ভেতর একটু একটু ভয়। এগোচ্ছি, ওমা কেউ নেই, ফাঁকা। যে জায়গাটায় আমি তার কান্নার শব্দটা শুনেছিলাম আর পাগলটাকে দেখেছিলাম, ওই জায়গা থেকে অত দ্রুত কবরখানা পার হয়ে যাওয়া সম্ভব না। কবরখানাটা অনেক বড়, সে নেই। আমি ভাবলাম তাহলে হয়তো আমার মনের ভুলই ছিল। আমি বললাম, কি জানি ভাই, আমি তো দেখেছিলাম। লোকটা একটু কর্কশ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তখন ওর চাহনিতে আমার মনে হলো আমি কার সাথে শেয়ার করছি, সে কি মানুষ, তার দৃষ্টিটা কেমন? আমি বললাম, না না না, আমার ভুল হয়েছে। আমি আরো দ্রুত পালানোর চেষ্টা করলাম। ওমা, 5-6 হাত সামনে এগোতে পিছনে তাকিয়ে দেখি সেও নেই। সে গেল কোথায়? আমি দ্রুত এসে মসজিদের উপর আছড়ে পড়লাম। আমার গা দিয়ে ঘাম ছুটছে, আমি ভয়ে কাঁপছি। মসজিদে একজনকে পাশে পেলাম, তাকে বললাম। সে বলল, না না, এটা কিছু না, এরকম হয়, আপনি চলে যান। আমি রাস্তায় বেরিয়ে একটা রিক্সা ডেকে বাড়িতে চলে আসলাম। ওকে, আমার যেটা মনে হয় যে প্রথম যে ব্যক্তি, আপনার কি মনে হয় সেই ব্যক্তি কি আসলেই মানুষ ছিল বলে আপনার পরে মনে হয়েছে? ভুল হতে পারে? আসলে আমি ভূত খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ওই ঘটনাটার পর আমার সত্যি অবাক লেগেছে যে আসলে কি এটা মানুষ ছিল না মানুষের আকৃতি ধারণ করে কেউ। এক্স্যাক্টলি, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওই মহিলাই তো আবার এইভাবে আপনার সামনে এসে এরকম ভাবে দাঁড়াতে আসতে পারে। সেজন্যই আমি পরে ওই লোকটার চাহনি দেখে ভয় পেয়েছি। রাইট, এবং অস্বাভাবিক ছিল নিশ্চয়ই চাহনিটা কিছুটা। হ্যাঁ, বেশ রাগ, ক্রোধের একটা দৃষ্টি আমি তার মধ্যে দেখেছি। বেশ সে রেগে গেছে আপনার এই আচরণের কারণে। রাইট। ওকে, সাকিব ভাই, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আসলে এইসব ব্যাপারে তো আমরা অনেক কম জানি। নিজের কয়েকজনের এক্সপিরিয়েন্সেস এবং যা শুনে আসছি, এটা খুবই ইন্টারেস্ট।
ডেফিনেটলি অনেক ভয়ের একটা এক্সপিরিয়েন্স। মানে রিয়াকে আমি ভিজিবলি নড়ে উঠতে দেখলাম গল্প শুনতে শুনতে। তো এটা ইন্টারেস্টিং এই দিক দিয়ে যে আমার কাছে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে কবরস্থান নাকি খুব সেফ, ওখানে কোনো মানে বাজে আত্মা বা এরকম হয় না। রাইট, এখন আমরা জানি না আপনি যেটা এক্সপিরিয়েন্স করো কি ভালো না খারাপ, সেটাই মানে মানে আপনার কাছে তো খুবই আনইউজুয়াল লেগেছে, আপনি ভয়, যে কেউ ভয় পাবে, So, ভয় আপনি পেয়েছেন। মানে ইটস ইন্টারেস্টিং না যে আমার কাছে কবরস্থানে খুবই মানে এটা ইনফ্যাক্ট একটা খুব বিশাল ডিফারেন্স বিটুইন মুসলমানদের কবরস্থান আর শ্মশান বা Right. কি বলে সেমেটারি রাইট খ্রিস্টানদের কবরস্থান, যে ওগুলো নিয়ে অনেক গল্প আছে আর কি, যে অনেক কিছু হয়। আমাদের এই রিলিজনে কিন্তু আমাদের কবরস্থান নিয়ে এরকম ঘটনা এরকম শোনা ঘটনা যায় না, শুনিনি মানে কখনো। খুবই বিরল। এবং আপনি কোনো গন্ধ বা এরকম কোনো কিছু না সেরকম আসলে ওই সময়টা আমি এত ভয়ে- ভয় পেয়েছি, আমি ওই এক্সপিরিয়েন্স গুলার মানে আরেকটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আপনি যে টাইমের কথা বললেন যে মাগরিবের আজানের পরে, রাইট হ্যাঁ এই টাইমটা কিন্তু আমরা সবাই মানে আমি জানি এখনকার ছেলে মানে সবাই কি জানে না, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে মাগরিবের পরের টাইমটা যেখানে আছো ওখানে থাকো, এবং আমাকে বাসা থেকে বের হয় না। এক্স্যাক্টলি আমাকে বাসাতেও বারবার করে বলতো যে এই সময় বাসা থেকে বেরিয়েও না, কিছুক্ষণ পরে বেরো, বা ফিরলে এই সময় হ্যাঁ, ফিরো না। হ্যাঁ, হ্যাঁ। এবং লাইট জ্বালিয়ে দেয় ওই সময় ম্যাক্সিমাম বাসায়, হ্যাঁ। অনেক সময় আলো জ্বালায়, মানে গ্রামে তো আলো জ্বালাতেই হয় ওই ইভেন আপনি সময়টাতে। যদি ট্রাভেল করতে থাকেন দেখবেন যে ওই সময় বাসেও লাইট জ্বালিয়ে দেয়। বাসে লাইট জ্বালিয়ে দেয়। আরেকটা ব্যাপার আছে যে শুয়ে থাকলে বলে যে উঠে বসো, রাইট রাইট উঠে রাইট, বসো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে এই জিনিসটা খুবই একটা মানে মানে অ্যালার্ট থাকতে হবে। সেটা আমার মনে হয় যে টাইমিংটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, কোন একটা ঘটনা আছে সম্ভবত। আমি যেটা ছোটবেলায় শুনতাম যেটা হচ্ছে যে মাগরিবের পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত এই সময়টাই মানে আত্মা বা প্রেতাত্মা যেটাই হোক এরা চলাফেরা করে। তো যার জন্য মুরব্বীরা আমাদেরকে ছোটবেলা থেকে বলতেন মাগরিবের পরে গাছের নিচে যাস না বা ঘর থেকে বের হোস না। আমার মনে হয় তাদের কথার পেছনে কোনো যুক্তি থাকতে পারে। ডেফিনেটলি ছিল। রাইট, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, আমরা কি আরেকটা গল্প শুনি? আমরা আমাদের সাথে রিয়া আছেন। রিয়া পরে, আমি আগে। আচ্ছা, আপনি আগে। ওকে, তাহলে শাকিব ভাই প্লিজ। আমি একটা গল্প শেয়ার করব যেটা মানে ভৌতিস্টে আমরা যেসব জায়গায় ইনভেস্টিগেট করি, কি টাইপের গল্প শুনলে আমরা ওসব জায়গায় ইনভেস্টিগেট করি, এটা শুনেই সবাই হয়তো একটা আইডিয়া পাবে আর কি। আচ্ছা, কারণ আমরা প্রায় শুনি যে আমার বাসায় এটা হয়, আমার ওটা হয়, সব জায়গায় যাওয়া তো সম্ভব না। So আমরা চেষ্টা করি যে খুব ইন্টারেস্টিং কোনো গল্প শুনলে বা কাহিনী হলে ওখানে আমরা যাই। তো যেহেতু আমরা ওখানে এখনো যাইনি, তাই আমরা এই গল্পটা শেয়ার করছি। বাই দ্য টাইম আমরা শুট করি সবাই আশা করি ভুলে যাবে, যখন টিভিতে দেখে ফ্রেশ লাগবে। ঘটনাটা হচ্ছে রাজশাহীতে, আমি ক্লিয়ার না এক্স্যাক্টলি রাজশাহী না কোন ইয়েতে, বাট ওদিকেই একটা জায়গায় আচ্ছা একটা আনসার ক্যাম্প আছে। আচ্ছা, ওকে, সো আনসার ক্যাম্প আছে, তো ওখানে আনসারতে তো অনেকগুলোই ক্যাম্প আছে, তো ওখানে ওরা ট্রেনিং করে, ওদের হেডকোয়ার্টার্স টাইপের মানে রিজনাল হেডকোয়ার্টার্স এরকম কিছু একটা সিচুয়েশন আর কি। আচ্ছা, সো ওই ক্যাম্পের ওখানে একটা বিশাল বন আছে, মানে ক্যাম্পের বাইরে আর কি আচ্ছা, বন আছে একটা। তো এটা মানে একদম সিরিয়াস জঙ্গল আর কি। আচ্ছা। তো ওই বনে আবার প্রচুর, যেটা আমাদের নর্থ বেঙ্গল আছে আর কি, প্রচুর বুনো শুয়োর থাকে। ওকে, তো ওখানে একটা লেজেন্ড আছে যে ওই বনে যদি কেউ ঘুরতে থাকে রাতের বেলা এবং কোন বুনো শুয়োর যদি ওদের সামনে দিয়ে চলে যায়, ক্রস করে আর কি, মানে তোমার সামনে দিয়ে একটা শুয়োর চলে গেল, তাহলে ইউ আর ডেড। ওকে। এবং প্রচুর এভরি ইয়ার অ্যাপারেন্টলি, প্রতি বছর অ্যাপারেন্টলি নতুন নতুন যারা ক্যাম্পে যায়, যারা এটা জানে না, মানে যারা কয়েকদিন ধরে ক্যাম্পে আছে বা অনেকদিন ধরে আনসার আছে বা ওই এলাকায় থাকে, ওরা এটা জানে। আচ্ছা, তো নতুনদের মধ্যে অনেকেই না জেনে বনে রাতের বেলা যায়, মানে হয়তো ঘুরতে যায় বা কোথা থেকে আসছে, বনের ভিতর দিয়ে শর্টকাট হতে পারে, হোয়াটএভার, এবং এসে বলে যে হ্যাঁ আমার সামনে দিয়ে একটা শুয়োর, এখানে অনেক শুয়োর আছে, আমার সামনে দিয়ে গেছে। তারপর ওরা মারা যায় বিভিন্ন ভাবে, অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, অসুখে মারা যেতে পারে। আচ্ছা, মানে ঠিক ওইখানেই যে মরতে হবে এরকম কোনো ব্যাপার না না না, শুয়োর ডাজন্ট কিল ইউ। আচ্ছা, ওকে, তারপরে ঘটনাটা ঘটে। হ্যাঁ অ্যাপারেন্টলি এটাকে ওরা এখন বলে যে বনের একটা অপদেবতা টাইপের অথবা প্রেতাত্মা বা খারাপ জিন, মানে ইটস ইভল বেসিক্যালি। সো এরকম, সো যারা ওখানে কিছুদিন থাকে ওরা রাতের বেলা জীবনে বনে যায় না। আচ্ছা, সো আমরা যে গল্প এটা শুনেছি, আর ওখানে একটা আনসার ছিল যে এসব একদম বিশ্বাস করতে হবে। আচ্ছা, সে বলতো যে এসব ফালতু কথা, আমি বনে গিয়ে সারা রাত থাকবো, আমি আল প্রুভ এখানে কিছু নাই। তখন সে গেছে, হি ওয়াজ ভেরি মানে আসলে হি ইজ ওয়েল ট্রেন্ড, একদম ইয়েটে করা, ফিটফাট বডি, মারামারি জানে, ইজ লাইক এখানে চোর ডাকাত হবে, সাহসী। সো ওগুলা আমি দেখে নিব না। তো গেছে রাতের বেলা,
তো গিয়ে সে হাঁটাহাঁটি করছে বনে, তো ঠিকই ওর সামনে দিয়ে একটা শোর হেঁটে গেল। আচ্ছা। সার্টেন টাইম। তো ওটা দেখে ভয় পেয়ে গেছে, ও নিজেও জানে না কেন ভয় পেয়েছে। সে তখন যেখানে ছিল সে বুঝলো যে এখানে থাকা যাবে না, হি ওয়াজ নট ফিলিং সেফ। সে তখন দৌড় দেওয়া শুরু করলো। দৌড়তে দৌড়তে ওখানে সে একটা দিঘি বা পুকুর বা নদী, আমি জানি না, বনের ভিতরে একটা নদী গেছে আর কি বেশি, ওখানে চলে আসলো। তো ওখানে আবার একটা নৌকা বাঁধা ছিল, মানে ঘাট টাইপের আছে একটা ছোট। দিনের বেলা ওইসব জায়গায় আবার লোকজন থাকে, রাতে থাকে না। সে নৌকা দেখে সে ডিসাইড করলো যে মানে সে এখন যেদিক দিয়ে আসছিল ওদিক দিয়ে ফেরত যেতে পারবে না, সে ভয় ওদিকে যেতে যাচ্ছে না। হিজ লাইক ঠিক আছে, আমি নৌকায় উঠে আমি দিঘির মাঝামাঝি একটা জায়গায় গিয়ে নৌকার মধ্যে বসে থাকি। আচ্ছা, ওকে, সারারাত এখানে বসে থাকবো, আমাকে আর কিছু হবে না। ওকে। তো আইডিয়া ঠিক করে সে নৌকা উঠে গেল, উঠে মাঝ দিঘিতে চলে গেল, গিয়ে সে বসে আছে। হঠাৎ করে তার ভয় আরো বেড়ে গেল। হঠাৎ খেয়াল করলো, কিছু আওয়াজ পেল আর কি। আওয়াজ পেয়ে আওয়াজের দিকে তাকিয়ে দেখলো যে জঙ্গল থেকে বের হয়ে আসলো একটা ছোট্ট মেয়ে। ইয়েস। আচ্ছা, একটা ছোট মেয়ে। এই আমাদের এখানে একজন ছোট গেস্ট আছে দেখছি, হঠাৎ করে মানে বলার সঙ্গে আমি নিজেও শিউরে উঠছি, মানে হ্যাঁ এটা এক্সপেক্ট করিনি এতটা। মানে 8-9 ইয়ার্স ওল্ড, বেশি বড় না, ছোট একটা মেয়ে আর কি। সে সুন্দর করে ও মেয়েকে দেখেই প্রথম ওর থট হচ্ছে যে তখন বাজে আর কি গভীর রাত, মানে 2টা-3টা এরকম কিছু একটা হবে আর কি। ইজ লাইক যে এত রাতে এখানে তো মেয়ে থাকার কথা না, একদমই না, এত ছোট মেয়ে কেন এখানে আসবে, তো মহিলা হলেও হতো। মেয়েটা খুব নর্মালি জঙ্গল থেকে বের হয়ে ঘাটের কাছে এসে দাঁড়াইছে। আচ্ছা, দাঁড়ায় বেশ জল জল চোখে ওর দিকে তাকিয়েছে আর কি, জাস্ট ওর দিকে তাকাইছে। তো সে তখন বুঝছে যে এই কেস ঠিক না, সামথিং সিভিয়ারলি রং এখানে। তখন সে ভয় কাটানোর জন্য সে পকেট হাতে দেখে যে ওর সিগারেট আর ম্যাচ আছে। আচ্ছা, সে ধরে সিগারেট ধরলো। আচ্ছা, ম্যাচটা ইয়ে করে সিগারেট ধরলো। তো মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটা তাকায় থাকতে বললো, সিগারেট কতক্ষণ খাবা, সিগারেট তো শেষ হবে। এটা মেয়েটা বলছে? হ্যাঁ, আলো তো শেষ হবে, তখন আমি আসবো। ও মাই গড। মানে সে ওই আলো, এই এতটুকু আলো দেখে ফর সাম রিজন সে আসবে না, ওর সামথিং লাইক দ্যাট। আচ্ছা, লোকটার তো তখন ঘাম পড়া শুরু করছে, ওর সব সাহসটাও শেষ। সে তখন আল্লাহ আল্লাহ করা শুরু করছে, দোয়া পড়া শুরু করছে। মেয়েটা ওখানে দাঁড়ায় আছে স্টিল। হ্যাঁ, ও দাঁড়ায় আছে। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা সে তার ফরচুনেটলি একটা ফুল প্যাক অফ সিগারেট। সে যতক্ষণ রাত ছিল খালি আল্লাহকে ডাকছে আর একটা পর একটা সিগারেট ধরাইছে। সিগারেট যখন শেষ হয়ে গেছে তখন সে ম্যাচ ধরাইছে একটা পর একটা করে, মানে সারাক্ষণ একটা আলো রাখার চেষ্টা করছে। ফাইনালি আজান পড়ছে। আচ্ছা, মানে সুবেহ হাতে হয়েছে। ওকে। তখন মেয়েটা বললো ঠিক আছে আরেকদিন, বলে মেয়েটা চলে গেল। এরপরে হি কেম ব্যাক, হি সার্ভাইভড। ও মাই গড। কিন্তু নোবডি নোজ হোয়াই হি সার্ভাইভড। হ্যাঁ, মানে খুব অদ্ভুত ব্যাপার যে সিগারেট না থাকলে ঘটনাটা হয়তো অন্যরকম ঘটতে পারত। মানে সিগারেটটা এখানে মেইন না, মেইন হচ্ছে যে ফর সাম রিজন ওর সামনে একটা আলো ছিল, জ্বলন্ত আলো বলেছি একদমই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমিও এটা শুনেছি যে আলোটা মানে কি বলবো, যে আলো দেখলে নাকি এরা দূরে সরে যায় বা থাকে না কাছে, এরকম অনেক কিছু শুনেছি আমি। সেই ঘটনাটাই ওখানে ঘটেছিল। ইয়েস, এবং এই ঘটনাটা আমাদের প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছে, মানে লাগা উচিত। এবং এটা আমার কাছে মানে ভয়ঙ্কর লাগছে। ওখানে কেউ রাতে যায় না, ওখানে কেউ রাতে যায় না, এবং আমরা যাব। তবে ফিউচার একটা কথা বলি যে ওইখানে যদি আমি থাকতাম আমার এতটা সাহস হতো না যে পকেট থেকে ম্যাচটা বের করে জ্বালানো। মানে এটা ও তো একটা ট্রেন্ড আনসার, সেটাই, মানে তো ইউজ টু। এবং সে তাকে আমি একেবারেই নাম্বার দিব সবসময়, মানে পুরোটা নাম্বার দিব যে সে শেষ পর্যন্ত তার সাহসিকতাটা দেখিয়েছে। অ্যাবসলিউটলি। আমি হলে পারতাম না, সত্যি সেন্সলেস হয়ে যেতাম বা কিছু একটা হতো, বা বেঁচে ফিরতাম না হয়তো। রাইট। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফার্স্ট টাইম যে সেভ করছে। আর আমার তো কোনো চান্সই নাই, কারণ আমি ধূমপান করি না। সেটাই না, মানে আমার কাছে এটা মনে হয় যে ধূমপানের চাইতেও আলোটা যে ছিল, একটা টর্চ লাইট থাকতে পারতো, ছিল না। কিন্তু আনসারও তো বুঝছো তো, সেটাই মানে একটা দেশলাই মানুষের জীবনে অনেক কাজে লাগতে পারে। দেশলাই আসলে আগুন জাতীয়। ওকে, সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা কি ব্রেকে যাব নাকি আরেকটা গল্প শোনার একটা ব্রেক? না, কিসের ব্রেক? আচ্ছা, ব্রেক, লেটস কিপ টকিং। ওকে, তাহলে আমরা আরেকটা গল্প শুনি। হ্যাঁ, আর আরেকটা জিনিস তুমি যেটা বললে যে সাহসের ব্যাপার, দুটো স্টোরি আজকে যেটা আমি এখন যেটা বললাম, আর একটু আগে সুমন ভাইয়ের আগে যে বললো সিকিউরিটি গার্ড সাহেব যে বললেন,
দুজনেই ভয় পায়নি, কিন্তু বিকজ দে ট্রেন্ড প্রফেশনালস। রাইট, আমার কাছে তাই মনে হচ্ছে, এবং এটাও এখানেও এই ঘটনাটা এভাবেই ঘটেছে আর কি। হ্যাঁ, যে উনি আসলেই সাহসী মানুষ, যার জন্য শেষ পর্যন্ত ওইখানে থেকে ফিরে আসতে পেরেছিলেন। বা কিন্তু আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের জন্য না এটা পসিবল না। অ্যাবসলিউটলি। এবং আমার কাছে এই যে এসএমএস আমি দেখতে পাচ্ছি, আমাকে এসএমএস করেছেন সালমা, এবং সালমা বলেছেন যে তিনি আমাদের যে নাইট গার্ড ভাই, তিনি আমাদের যে গল্পটা বলেছেন সেই গল্পটায় তিনি খুবই ভয় পেয়েছেন, এবং তিনি বলেছেন তাকে আমি স্যালুট জানাই তার সাহসিকতার জন্য, তিনি ভয় পাননি। এটা মানে খুবই তার কাছে ভয়ঙ্কর লেগেছে। তামিম যেমন চিটাগং থেকে আমাদের এসএমএস করেছেন, বলেছেন যে ভূত, পেতনি, পরি, হোয়াটস দিস, হ্যাঁ হোয়াট ইজ দিস, এটাতে তারপরে তিনি বলছেন এটা কি সত্যি, হ্যাঁ অ্যান্সার চেয়েছেন। আমার কাছে এটা মানে বিশ্বাস না, আপনি না দেখা পর্যন্ত ইটস ওকে, বাট দেখে ফেললে তো অবশ্যই সত্যি। সুতরাং এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করছে। আমরা রাসেল, থার্ড এসএমএস থেকে তুমি কিছু বুঝতে পারছো? আমি থার্ড এসএমএসটা বুঝতে পারিনি, কিন্তু মানে ইট সাউন্ডস ইন্টারেস্টিং, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এটা কি বলছে। লিজা যিনি গ্রামের বাড়ি সম্বন্ধে কি একটা লিখে পাঠিয়েছেন, আপনি যদি আরেকটু ক্লিয়ারলি লিখে পাঠাতে পারেন তাহলে আর কি বোঝা সুবিধা হয়। মানে আর আরেকটা কি গল্প শুনবো আমরা? হ্যাঁ, রিয়াকে আজকে আমরা নিয়ে এসেছি বিকজ রিয়া যে বাসায় থাকে ওই বাসার মানে বিভিন্ন কাণ্ড ঘটে, যেগুলো রিয়া খুব ইউজ টু। যখন হয় খুব ভয় পায়, পরদিন সকালে উঠে না আমারই তো বাসা। আচ্ছা। কিন্তু যখন হয় সে খুব ভয় পায়, প্রায় রাতে আমাদেরকে ফোন টোন দিয়ে আমি ঘুমোতে পারছি না, এই সেই ডিস্টার্ব করে। ওকে, এর জন্য ওকে ধরে নিয়ে আসছি যে আজকে তুমি সবাইকে ভয় পাও, খালি আমাদেরকে ভয় পেলে হবে না। ওকে, তাহলে শুনি আমরা গল্পটা। এবং বাসাটা কোথায়? আমার বাসা ঢাকাতেই, মগবাজারে থাকি আমি। ওকে, এখানে একটু কারেক্ট করে দিই, আমি এই বাসাতে কিন্তু আমার জন্ম এই বাসায়। সো এবং তার আগে থেকে আমাদের এই বাড়িতে আমার বাবা মা এই বাড়িতেই থাকতেন। সো মোটামুটি 30 বছর উপরে আমাদের এই বাড়ি রাখা ছিল, এবং ওখানেই জন্ম, ওখানেই বেড়ে ওঠা। কখনো মনে হয়নি যে ভৌতিক কোনো কিছু মাথায় কখনো ওই বাড়ির ভেতরে অ্যাটলিস্ট কখনো আসেনি। রাইট। এবং লাইফে অনেক কিছুই হয়তো যেগুলো ইউজুয়াল না, আমি ভৌতিক এখনই বলবো না, আগে যেগুলো মনে হতো যে আনইউজুয়াল অর নট নর্মাল, প্যারানর্মাল কিছু হতো, সেগুলোকে মনে করতাম হয় ভুল বা যে কোনো কিছুই হোক না কেন, ভৌতিক কিছু মাথায় আসেনি। এই ভৌতিক স্টিমের সাথে ঘোরাঘুরি করার পর থেকে মনে হতো সবকিছুই আই ইউজ টু গো ব্যাক এবং রিলেট করে মনে হতো না ওটাও বোধহয় ভৌতিক ছিল, বা হয়তো ওটার অন্য কোনো রকম ব্যাখ্যা আছে। আমার বাসার ঘটনাটা বলি, আমি ব্যাকওয়ার্ডস যাব, শুরু করি আমার রিসেন্ট ঘটনা দিয়ে। 4 মাস আগে পর্যন্ত, মানে 4 মাস ধরে যাই বলছি এক্সপিরিয়েন্স, 4 মাসের মতন কাছাকাছি এখন আর কোনো অভিজ্ঞতা হচ্ছে না। 4 মাস আগে থেকে নিয়ে 6 মাস পর্যন্ত বা প্রায় 1 বছর পর্যন্ত ফিলিংটা শুরু হয়েছিল। আমার বাসা এমনিতে মোটামুটি পুরোনো ধরনের ফ্ল্যাট বাসা, অ্যাপার্টমেন্ট না, আবার ইন্ডিভিজুয়াল বাড়িও না। তো ওই বাসায় 3টা বেডরুম আছে, তার মধ্যে 2টো বেডরুমে আমার চলাচল বেশি। মাঝখানের একটা বেডরুম, যেটা আমার বেডরুম না, আর একটা বেডরুম, ওই বেডরুমে হঠাৎ করে আমার মনে হওয়া শুরু করলো এক সময় যে এখানে কিছু একটা এক্সিস্টেন্ট। এবং পুরো রুমের মধ্যে একটা স্পেসিফিক স্পটেই আমার মনে হতো যে কেউ দাঁড়িয়ে আছে। এবং এটা সবসময় মনে হতো না, রাতেই যে মনে হতো তাও না, হয়তো অকেশনালি কখনো রাত্রে মনে হতো যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে। এবং এটাও দেখা যেত খুব ক্ষণস্থায়ী একটা ফিলিং হতো, 2 মিনিট 4 মিনিট, আবার হয়তো দেখা যাচ্ছে যে এক রাতে ঘুরে ফিরে 3-4 বার হঠাৎ করে ফিলিংটা মনে হচ্ছে, এবং আমি ওই জায়গাটাতেই বারবার আমার চোখ যাচ্ছে যে এখানে কেউ দাঁড়িয়ে আছে। এবং আমি একটা মোটামুটি ম্যান হাইটের মধ্যে কিন্তু দেখার চেষ্টা করছি, যে ওইটুকুই, আমি কোনো লম্বা প্রতিকৃতিও খুঁজছি না, মাঝামাঝিও কিছু দেখছি না। তো এটা ফিল করা শুরু করলাম, তারপরে ওই জিনিসটা বন্ধ হয়ে গেল, ওই রুম মোটামুটি কম ইউজ করা শুরু হলো। আমি আমার বেডরুমে যথারীতি যেভাবে আমি থাকি ওভাবেই থাকছি। কয়েক মাস পর থেকে আমার রুমের ভেতর থেকে অবস্থাতেই আমার ফিলিং হওয়া শুরু করলো যে আমার রুমের ঠিক দরজার বাইরে যে জায়গাটা, এক্স্যাক্টলি ওই জায়গাটাতে কিছু দাঁড়িয়ে আছে। এবং এটা আমার রুমে সবসময় দরজা বন্ধই থাকে, এসি চলে বা যাই হোক না কেন দরজা বন্ধই থাকে। দরজার ভেতরে কিন্তু আমি ফিল করা শুরু করি নাই, দরজার বাইরে। এবং আমি রুমের ভেতরে থেকে অবস্থাতে আমি ফিল করতাম যে এই মুহূর্তে দরজার বাইরে একটা কিছু আছে। যাক, সেটাও গেল, ওটাও এক সময় শেষ হয়ে গেল। তারপর একটা স্পেসিফিক সময়, এই 4 মাস আগে থেকে 6 মাস পর্যন্ত বেশ রেগুলার যেটা হওয়া শুরু করলো, আমার রুমের সেট আপটা মোটামুটি এরকম যে আমার রুমে যে জায়গায় আমি আছি আর আমার রুমের বাথরুমের দরজা যেটা আছে, বাথরুমের দরজাটা আবার আমার ড্রেসিং টেবিলের
মিররের উপর রিফ্লেক্ট করে, যেটা আমি আমার বিছানার উপরে বসে দেখতে পাই। আচ্ছা। সো বেসিক্যালি আমার বিছানায় শুয়ে থাকলে আমি মিরর দিয়ে আমার বাথরুমের দরজা দেখতে পাই। আমি এক্স্যাক্টলি ফিল করা শুরু করলাম এবং আমার চোখ ওই আগের রুমে যেরকম একটা স্পেসিফিক জায়গাতেই যেত, আমার রুমে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার সবসময় চোখ যেত ওই মিরর দিয়ে ঠিক বাথরুমের দরজার সামনেটাতে। আচ্ছা। এবং আমি শুধু এটাই ফিল করতাম যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে অ্যাট টাইমস, এবং এটা মোস্ট অফ দি টাইমস আমার হতো এরকম রাত 2-3টার দিকে, এবং আমি প্রচন্ড ভয় পেতাম এবং আমার ভয়টা মোটামুটি আতঙ্কের লেভেলে চলে যেত। আচ্ছা। সো আমি ছোটবেলা থেকে অন্ধকার খুবই ভয় পাই, প্রচন্ড ভয় পাই, বাট ভূত জিনিসটা কখনো মাথায় আসে নাই। ওকে। সো যেটা হলো যে আমি প্রচন্ড ভয় পাওয়া শুরু করলাম, এবং যেই বাসায় আমি জন্ম বেড়ে উঠেছে এবং ওই বাড়িতেই আমি রুমে আর থাকতে পারি না। এত পরিচিত একটা এত জায়গা, পরিচিত, এবং এই রুমের বাইরে বা এই বাড়ির বাইরে আমি চিন্তাই করতে পারি না ঢাকায় কোথাও থাকা। সো আমি এদেরকে ফোন করে, জিবরান, সাকিব, এদের সাথে আমি প্রায় শেয়ার করতাম যে আমার এরকম একটা ফিলিং হচ্ছে, যেটা ওরা খুব হেসে হলে উড়িয়ে দিত, এবং আমিও মোটামুটি এটি চিন্তা করতাম যে হ্যাঁ তুমি এরকম, আমি না, বাট আমার যেটা মনে হতো আমি দুভাবে চিন্তা করতাম। এক হচ্ছে যেটা কখনো ফিলিং হয় না, এটা হঠাৎ করে হচ্ছে, আমি জানি না যে ভৌতিক জিনিসগুলো শুরু করার জন্য, বাট আজকে আমি বলতে পারি যে ভৌতিস্টের প্ল্যান শুরু হওয়ার অনেক আগের থেকে, কিন্তু আমার ওই যে মাঝখানে রুমের যে ফিলিংটা, তখন জিবরান সাকিবদের ভৌতিস্টের কোনো প্ল্যানই ছিল না। তো ওটা যে আমার মাথার মধ্যে কোনোভাবে সাবকনসিয়াসলি চিন্তা করছি বা ওটা কোনো রকম এফেক্ট হচ্ছে, এটার হওয়ার কোনো চান্স নেই, এটা আমি এখন চিন্তা করি। যাই হোক, তারপরে একদিন হঠাৎ করে আমার রুমেই একদম লাইট জ্বলছে মাঝরাতের সময়, এবং আমি ল্যাপটপে ইন্টারনেটে আমি মোটামুটি ব্রাউজ করছি জাগা, এবং আমি আধা শোয়া অবস্থায়। হঠাৎ করে আমি আমার রুমের দেয়ালে দেখছি এরকম ওই সুমন ভাইরা যে গল্পটা করেছে ম্যাচ বক্সের শেডটা, বাট আমার যেটা দেখা ছিল সেটা হচ্ছে একটা বেশ লম্বা রিবন টাইপের, বাট চড়াটা হবে একটা ম্যাচ বক্স সাইজের চড়া। আমি হঠাৎ করে দেখলাম যে আমার ঠিক লাইটের নিচে, এবং এসি চলছে, কোনো ফ্যানও নাই, কোনো কিছু মুভ করছে না আমার রুমে, ওই ঠিক লাইটের নিচে যে ওয়ালটা, ওই ওয়ালে বিশাল এরকম একটা চড়ার দাগের মতন সোয়ার্লিং করে তারপরে আবার রুমের অন্যান্য দেয়ালগুলোর দিকেও ছুটে গেল, এবং এটা লাইক কয়েক সেকেন্ডের ব্যাপার। তো আমি খুব ভয় পেলাম। তারপরেও আমি চিন্তা করছি হ্যাঁ ভয় পাচ্ছি, বাট আমি চিন্তা করছি দেখার ভুল, অনেক রাত জেগে আছি, প্রথম চিন্তাটা এরকম। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার ড্রেসিং টেবিলটা দেখা যায়, আমার ড্রেসিং টেবিলের উপরে আবার একটা কাপড়, রাতে যেহেতু চেঞ্জ করেছিলাম কাপড়গুলো এলোমেলো ভাবে রাখা ছিল, বাট লাইট জ্বলছে। তো আমি শুয়ে থাকা অবস্থাতেই ফোনেও আমার মনে পড়ছে যে আমি ফোনেও কথা বলছি আমার এক ফ্রেন্ডের সাথে। কথা বলতে বলতে আমার হঠাৎ করে ওই কাপড়ের উপরে চোখ গেছে, আমি হঠাৎ করে দেখছি আমার মনে হচ্ছে যে কাপড়টা নড়ছে, এবং নড়ছে কিভাবে, আমরা কাপড় ধোয়ার সময় অনেক সময় 2 হাতের মধ্যে কাপড় নিয়ে যেভাবে কচলাই, কাপড়টা ওভাবে নড়ছে। তো ফর এন ইনস্ট্যান্স আমি ফার্স্টে চিন্তা করলাম যে আমি ভুল দেখেছি, আমি ওটা ভুলে গেলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। তারপরে যেহেতু এটা ব্যাক অফ মাই মাইন্ড ছিল, আমি আবার আমার চোখ গেছে, এন্ড আই সি ইট মুভিং এগেন। তারপরে আমি চিন্তা করছি যে না, আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতেই আমি আবার ওকে এটাও বলছি যে কেন আমি নড়তে দেখছি একটা জিনিস। ও বলছে কি, আমি বলছি না কাপড়। আচ্ছা, মোস্ট প্রবাবলি এটা আমি জানি না কি। আপনি বলছেন যে ঘরে ফ্যান চলছিল না, এসি চলছিল? ফ্যান চলছিল না, এসি চলছে, এবং ওটা একটা কাপড় আমার সালোয়ার কামিজ যেরকম ওরকম রাখা। তো আমি চিন্তা করছি আচ্ছা কিছু হয়তো গেছে, এখন ওটা ইঁদুরই হোক বা কিছুই হোক, বাসায় কেন ওটা এখন মাথায় আসছে, ফার্স্ট থিং এটাই আমার মাথায় এসছে। আমি গিয়ে ওখানে উঠে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কাপড়টা এভাবে নেড়ে আমি দেখার চেষ্টা করলাম যে নিচে কিছু আছে কিনা। ছিল না, দেখলাম যে কিছু নাই। আমি আবারও কথা বলতে বলতে চিন্তা করছি যে না আমি ভুল দেখেছি। দেখে এসে, এটা যেহেতু সেকেন্ড টাইম ছিল, আমি ফেরত এসে আবার আমার রুমে আমার বেডে বসেছি ঠিকই, বাট এবার আমি কনসিয়াসলি ওই কাপড়ের দিকে তাকিয়ে আছি এবং ফোনে কথা বলছি, যেটা আমি 2বার দেখেছি, এবার আমি কনসিয়াসলি দেখছি। থার্ড টাইম আমি যখন দেখলাম যে নো, ইটস মুভিং এগেন, তখন আমি প্রচন্ড ভয় পেলাম যে না, এটা আমার দেখার ভুল না, আমি পুরোপুরি জাগা এবং আমি কনসিয়াস মাইন্ডে আছি। আমি এত ভয় পেয়েছি, আমি দৌড়ে গিয়ে আমার রুমের দরজাটা খুলে, আমি বেরও হতে পারছি না, আমি কাপড়টার দিকে স্থির তাকিয়ে আছি এবং চিৎকার করে আমার কাজের মেয়েকে ডাকছি। আচ্ছা। তো কাজের মেয়ে ঘুম থেকে উঠে এসে মানে কি হয়েছে আপু, কি ব্যাপার, এসে আমি বলছি তাড়াতাড়ি ওইদিকে গিয়ে দেখো এই কাপড়টা কেন নড়ছে। তো আমার সামনে ওখানে গিয়ে আবার কাপড় নাড়ছে। আমি কিন্তু তখন অলরেডি জানি যে কাপড়ের নিচে কিছু নাই, বিকজ সেকেন্ড টাইম আমি চিন্তা দেখে রেখেছিলাম, এবং আমার কাজে মেয়ে নর্মালি কিছুই খুঁজে পেল না। সো বলছে কিছুই না আপু, আপনি ভুল দেখেছেন। ও তো ঘুম থেকে উঠে এসে এরকম বলতো, ও চলে গেল, এন্ড আই ওয়াজ এক্সট্রিমলি স্কেয়ার্ড।
খুবই রকম আমি আতঙ্কিত একদম। পরের দিন জিবরানদের সাথে শেয়ার করলাম, না এটা মানে তারা কোনো ভালো মন্দ উত্তরই দিল না, তারা যে শুনে স্টোরি টেলিং এর মতন ওরা শুনে বন্ধ হয়ে গেল। চাপা। কারণ আমি বলি এটা সত্যি, বিকজ ওরা যেহেতু কোনো পজিটিভ উত্তরও দিচ্ছে না এবং কোনো মানাও করছে না, তো আমি নর্মালি আমি চোখে একটা অবিশ্বাসও দেখতে পাচ্ছি বা বিশ্বাসও, আই এম নট শিওর। তো আমি ওই জিনিসগুলোকে ইগনোর করাই বেশি পছন্দ করি। লাস্ট যেটা হলো এই এপ্রিলে, আমি বলবো পয়লা বৈশাখের ঠিক 2 দিন বা 3 দিন পরেই আমার আরো একটা ফ্রেন্ড বাসায়, এরকম 3টার মতনই বাজে, এটাতেই বলি, হ্যাঁ, জিবরানও আমার বাসায়, আমরা সবাই মানে ঠিক 3টা বা 2:45টার মতন বাজে, এবং এপ্রিলের সময় কোনো বৃষ্টি নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। আমরা আমার রুমে লাইট টাইট জ্বালিয়ে আমরা সবাই গোল হয়ে বসে গল্প করছি। আমার আরেকটা ফ্রেন্ড যে ও মেঝেতে বসা, জিবরান বেডে বসা, আর আমি ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। আর আমার রুমের দরজাটা হাফ খোলা ছিল। এটা পুরোনো দিনের, যেহেতু বাসা ওই হ্যান্ডেল যেগুলো একটু চাপ দিয়ে ঘুরে তারপরে বন্ধ করতে হয় সেরকম হ্যান্ডেল। হঠাৎ করে দেখলাম যে দরজার হ্যান্ডেলটা বেঁকে ধাম করে জোরে কেউ, মানে উইথ ট্রিমেন্ডাস ফোর্স কেউ যদি বন্ধ করে, তখন যেরকম ধাম করে বন্ধ হয়ে আবার হ্যান্ডেলটা সোজা হয়ে যাবে, এরকম একটা হলো। তো বাই দিস টাইম আমি প্রায় কয়েক মাস ধরে জিবরানকে বলছি যে আমার এরকম ফিলিং হচ্ছে, বাসায় এই জায়গাতে একটা কিছু আছে, ওখানে আমি একটা কিছু দেখছি, নেভার গট এনি রিপ্লাই। তো ওই সময় আমি অভিমানের চোটে মানে আমি আর কিছু বললাম না, আমি জাস্ট, বাট আই রিয়েলাইজ যে ও আমার দিকে তাকিয়ে আছে চুপ করে, আমি ওর দিকে তাকিয়ে আছি, এন্ড আই ওয়াজ শিওর যে ও এই জিনিসটা নোটিস করেছে। ওকে। তো এই ধরনের কিছু এক্সপেরিয়েন্সেস তো আরো আছে যেগুলো, ব্যাপারটা খুব অদ্ভুত, মানে যখন একটা জিনিস দুইজন দেখে, হ্যাঁ, তখন সেটা ভুল দেখার চান্স কম, এবং 3জন। হ্যাঁ, এবং তার আগে পর্যন্ত কিন্তু আমার যে আরেকটা ফ্রেন্ড বাসায় ছিল, ওকে, ও যেহেতু একটু ভয় টয় পায় আমার মতনই, আর বাসায় যেহেতু আমার থাকছে কদিন থেকে, তো আমি ওর সাথে কিছুই শেয়ার করিনি এই ধরনের কিছু। তো ওই ঘটনাটা যখন হয়ে গেল, ও বসা, তারপরে যখন ওর সাথে শেয়ার করলাম তখন দেখা গেল যে হ্যাঁ এই জিনিসটা ও নোটিস করছে, আর আসলে দরজাটা এমন ফোর্সের সাথে বন্ধ হয়েছিল যেটা ইগনোর করার কোনো উপায় নাই। রাইট। সো এটার ভেরিফিকেশন দিয়ে আমি প্রথমে ইগনোর করে নিয়ে ওগুলো কিছু হয়নি। যখন আমি প্রথম এই ম্যাচ বক্স আইডিয়াটা রিয়া থেকে শুনলাম, ততদিন পর্যন্ত আমি রিয়াকে কোনো কিছু বলিনি। আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনের কথা, যেটা সুমন ভাই অ্যাক্সিডেন্টলি ক্যামেরা রেকর্ড করছে, যখন এটা আমাকে বলা হলো, রিয়া তখনই রাত্রে একবার ফোন করেছিল যে আমি এটা দেখছি। সাথে সাথে আমি তাই কিছু বলিনি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওকে ভয় পাতে চাইনি আমি। আমার তো মেমোরি ক্লিক করলো যে সুমন ভাইয়ের ইনভেস্টিগেশন। সাথে সাথে আমি সুমন ভাইকে ফোন করলাম, সুমন ভাই, মানে হোয়াট এভার ইউ গট অন ক্যামেরা, মাই ফ্রেন্ড জাস্ট ডিসক্রাইবড ইট, এখন এটা এক্স্যাক্টলি যেভাবে আপনি আমরা ক্যাচ করেছি ওটা। সো আমি তো রাত্রে ওকে ভয় দেবো, হ্যাঁ জোস এতে শোনা। সো পরে আমি ওর বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি ইনভেস্টিগেশনের মতো করে দেখলাম যে ওই কাপড় নড়াটা কোথায় ছিল, এসির পজিশনটা কোথায় ছিল, সবকিছু মানে মানে এটা মানে ইম্পসিবল একটা ব্যাপার, মানে পুরো প্রপার ইনভেস্টিগেশন যেটা আমরা সবসময় করি, যে মানে রিক্রিয়েট দ্য সিন ওখানে করা। রাইট। হ্যাঁ, যে কোন পসিবিলিটি আছে, ওকে বাতাস আসতে পারে এই থেকে, এসির আওয়াজ বাতাস আসতে পারে এই থেকে। সো দেয়ার ইজ নো ওয়ে, এসি হচ্ছে পিছিয়ে, দেয়ার ইজ আ ওয়াল ব্লকিং ওই জায়গাটা। সো ওখানে, আর এর মধ্যে আমি বাহিরে বলেছিলাম যে যদি কোনো কিছু পাওয়া যায়। সো সেই রাতে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স। আপনার সামনেই ঘটনাটা ঘটলো। আমি দেখলাম পুরো বেন্ড হলো, মানে কেউ একজন খুললো কিন্তু তাকে দেখা যাচ্ছে না, জাস্ট বেন্ড হলো। আবার আমি পেছনের দিকে, আমার ডান দিকে হচ্ছে, আমার হাতে বাম দিকে হচ্ছে দরজাটা। সো আমি ইয়েটা শুনলাম, শুধু ব্যাকাটা হয়ে দরজা টান দেয়া। ওকে। সো এর মধ্যে কোনো বৃষ্টি না, বাতাস না, এরকম গরম ভাবছে এপ্রিলের দিকে। নো ওয়ে পসিবল যে এই আওয়াজটা হতে পারে, মানে এটা কেউ টান দিতে পারে। আমার মনে হয় যে এটা সম্পর্কে যদি যারা শুনছেন তারাও যদি কোনো কিছু বলতে চান যে আপনাদের এরকম ঘটনা ঘটছে কিনা, ঘটতেই পারে, এটা তো বাসার ঘটনা এবং অনেক বাসাতে এরকম ঘটনা ঘটে, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন এসএমএস এর মাধ্যমে। আমরা একটা গান শুনবো, আর এই মুহূর্তে তার আগে বলি যারা এখন জয়েন করলেন তারা হয়তো জানেন না যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এখন যে গানটা শুনবো সেটা ডিওর একটা গান, হলি ড্রাইভার। চলুন শুরু আসে গানটি।
আমার কালেকশনে 200 কয়েন আছে। আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব বিদেশি। আমার খুব ভালো দুজন বন্ধু আছে। মাত্র 2 জন? আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 বন্ধু। মেরে পাস মাল। আমার সিডি আছে প্রায় 400। টিনটিন ফুল কালেকশন। লেটেস্ট সফটওয়্যার। আমার কিছুই নাই। নিষ্ঠুর এই পৃথিবীতে যার কিছুই নাই তারও আছে এয়ারটেল অফার। আমার এয়ারটেল আমার অফার। এয়ারটেল প্রিপেড থেকে *222# ডায়াল করে জেনে নিন আপনার অফার। কিছু না কিছু অপেক্ষা করছে সবার জন্য। ইস, দিন দিন কম্পিটিশন বাড়ছে। টেস্ট পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষার জন্য কি যে করি। ও এই কথা, পাঞ্জেরি এসএসসি টেস্ট পেপারস আছে না, কমপ্লিট এক্সাম প্রিপারেশনের জন্য এবার পাঞ্জেরি টেস্ট পেপারস দিচ্ছে অপরন্ত সুবিধা। কি কি থাকছে? পরীক্ষার নিয়মিত সব আয়োজনের পাশাপাশি 2012 সালের পরীক্ষার্থীদের জন্য থাকছে এক্সক্লুসিভ সাজেশন ও বিষয়ভিত্তিক সুপার টিপস। অতিরিক্ত অনুশীলনের জন্য থাকছে ইন্টারনেট লিংক, ফ্রি অনলাইন এক্সাম ও ফ্রি সিডি। একসাথে এত কিছু? আরো আছে অনুশীলনের সুবিধার্থে পাঞ্জেরি টেস্ট পেপারস 4 খণ্ডে প্রকাশিত, যা পাওয়া যাচ্ছে আকর্ষণীয় একটি বক্সে। তাহলে তো পাঞ্জেরি সেরা, কারণ একমাত্র পাঞ্জেরি আমার প্রকৃত প্রয়োজন বোঝে। এসএসসি পরীক্ষার ভয় সেরা টেস্ট পেপারস দিয়েই করা যায়। এখন তো সময় এই দুটি হৃদয় কাছে আসা। কিছু নতুন করে ফিরে পেতে কার না ভালো লাগে। বন্ধ থাকা এয়ারটেল সিমে প্রতিবার 20 টাকা রিচার্জে সর্বমোট 600 টাকা বোনাস। আমার কালেকশনে 200 কয়েন আছে। আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব বিদেশি। আমার খুব ভালো দুজন বন্ধু আছে। মাত্র 2 জন? আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 বন্ধু। মেরে পাস মাল। আমার সিডি আছে প্রায় 400। টিনটিন ফুল কালেকশন। লেটেস্ট সফটওয়্যার। আমার কিছুই নাই। নিষ্ঠুর এই পৃথিবীতে যার কিছুই নাই তারও আছে এয়ারটেল অফার। আমার এয়ারটেল আমার অফার। এয়ারটেল প্রিপেড থেকে *222# ডায়াল করে জেনে নিন আপনার অফার। কিছু না কিছু অপেক্ষা করছে সবার জন্য। Don't stop the food beat. Don't stop the food beat. Radio Futi 88.0 FM. FM. ভূত FM haunted by এয়ারটেল। আচ্ছা, আমরা আবারও আরেকটা গল্প শুনতে চাই। আমাদের সাথে আরেকজন গেস্ট রয়েছেন যিনি একটা চমৎকার গল্প দিয়ে শুরু করেছিলেন আজকে। তার কাছ থেকে আরো একবার গল্প শুনবো আমরা। আপনার কাছে এখন কোন গল্পটা বলবেন আপনি? মানে যেটা আপনার আসলে গল্প বলাটা ভুল হচ্ছে, বারবার গল্প বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তার সাথে একদম ঘটেছে। জিনিসটা যেগুলো ঘটেছে সেগুলো তিনি শেয়ার করছেন। থ্যাংক ইউ রাসেল। সাকিব ভাই যেটা বলেছিল যে গোরস্থান একটা সেফ জায়গা, বাট আনফরচুনেটলি আমার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে এটা আবারও সেই মানে গোরস্থান রিলেটেড। তো এটা ছিল এরকম, মানে তখন আমি ক্লাস 8-9 পড়ি। তো আমি শুয়ে আছি, আমাদের ওই রুমটাতে আমরা 2 ভাই থাকতাম আর কি, মানে আমাদের দুজনের সিঙ্গেল 2টা বেড ছিল। তো আমি শুয়ে আছি, হঠাৎ করে মনে হলো যে আমার পা ধরে কেউ টানছে। আচ্ছা। তো স্পষ্ট আমি একটু অনুভব করলাম যে কেউ হাত ধরে যদি পা টানে যেরকম একটা ফিলিং হয়, ঠিক সেরকম, মানে সিমস যে
কেউ আমাকে পা ধরে টানছে, এখন আমাকে কি মানে জাগানোর চেষ্টা করছে বা কিছু বলার চেষ্টা করছে, এরকম কিছু একটা। তো আমি তাকে দেখার চেষ্টা করলাম, বাট সাদা কাফন দিয়ে একটা মানুষকে ঢাকা থাকলে যেরকম হয় ঠিক সেরকম একটা। আমি প্রচন্ড ভয় পেলাম, মানে আমি তখন মানে চিৎকার করবো, আমার গলা আটকে গেছে, মানে আমার গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। আমি খুব চিৎকার করে আমার বড় ভাইকে ডাকার চেষ্টা করছি, বাট আমার হাত পা মনে হচ্ছে যেন কেউ আমাকে জোর করে চেপে রেখেছে এবং আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। একটা পর্যায়ে মানে আমি খুব চেষ্টা করে, মানে খুব নিজেকে বের করার চেষ্টা করে আমি উঠে গেলাম ঘুম থেকে। দেখি যে আমি ঘুমাচ্ছিলাম, আমার গা হাত পা পুরো ঘেমে গেছে। নেক্সট মর্নিং মানে তখন আমাদের পাড়ার ফ্রেন্ডরা মিলে আর কি, আমরা ওই আমাদের ওখানে একটি স্কুলের মাঠ আছে, ইসলামাবাদ স্কুল, ওই মাঠে আমরা বল টল খেলি আর কি। তো বল খেলার পর আমাদের মহল্লায় দুইটা বড় পুকুর আছে, একটা হচ্ছে কবরখানার মধ্যে পুকুর, আর একটা হচ্ছে আপনার আমাদের পাড়ার ইয়েতে। তো পাড়ার ওই পুকুরটা হয় কি যে ওই অনেকেই গোসল টোসল করে, পানিটা একটু মানে সবুজ সবুজ শ্যাওলা, মানে নোংরা হয়ে গেছে, ওটাতে আমরা যাই না, আমরা ওই কবরখানার পুকুরটাতেই যাই। তো আমরা কবরখানার পুকুরে গিয়েছি বন্ধুরা, এর আগেও গিয়েছি, ওই দিনও গিয়েছি। আমরা পানির মধ্যে ঝাপাঝাপি লাফালাফি, এবং আমরা পানিতে নামলে মোটামুটি 1-2 ঘন্টার আগে উঠতাম না, এরকম একটা অবস্থা, হাত পা সাদা হয়ে যেত। তো খুব এনজয় করছি, ফ্রেন্ডরা মজা করছি। হঠাৎ করে আমার পায়ে কি একটা বাঁধলো, মানে কাঠে এসে বাঁধলে যেরকম হয় এরকম একটা কিছু একটা মনে হলো, কাঠের সাথে ধাক্কা লাগলো এরকম কিছু। তো আমি ওটাকে খুব একটা আমল দিই নাই, হয়তো ভাবলাম যে ঠিক আছে এখানে হয়তো যেহেতু কবরখানা হয়তো কোনো কাঠ টাট পড়ে থাকতে পারে। আমি আরেকটু সরে গিয়ে আবার ওই জায়গায় আরেকটু সরে গিয়ে আমি মানে ওরকম আমার বন্ধুদের সাথে খেলা করছি। এরপর আমার পায়ে কি যেন একটা কাপড়ের মতো, মানে মনে হচ্ছে যেন কাপড়ের মতো কি একটা জড়িয়ে যাচ্ছে। এন্ড দেন আই রিয়েলি ফ্রাইটেন, মানে আমি পা তুলে দেখি যে একটা সাদা কাপড় আমার হাতের সাথে চলে আসছে। আমি মানে খুব ভয়তে চিৎকার করে উঠেছি, আমার বন্ধুরাও চলে আসছে, এন্ড উই অল সি যে মানে একটা সাদা কাপড়। দেন তাড়াতাড়ি করে আমরা ওই চিৎকার করলাম, পুকুরের সব লোক মোটামুটি পুকুর থেকে উঠে গেল এবং আমরা সবাই পাড়ে চলে আসলাম। তখন ওই কবরখানার মধ্যে যারা কবর খোঁড়ে আর কি, এদেরকে ডাকা হলো, ওরা আসলো, ওরা এসে কাপড়টা টানাটানি করে উঠালো, দেখলো যে একটা ডেড মানে মরা বডি, অনেক আগের হয়তো কঙ্কাল হয়ে গেছে। তো এটা পুকুরের মধ্যে কিভাবে আসলো? এখন যুক্তি দাঁড় করার অনেক যুক্তি বলা যায় যে আসলে তো কবরখানার পুকুরটা যখন করা হয়েছিল নিশ্চয়ই অনেক কবর নষ্ট করেই ওটাকে পুকুর করা হয়েছে, কোনো বডি থাকলেও থাকতে পারে। বাট আমি তখন একটা রিলেশন খোঁজার চেষ্টা করলাম যে আমি কাল রাতেই একটা স্বপ্ন দেখলাম যে সামওয়ান ট্রাইং টু সে মি সামথিং, এবং আজকে আমার সাথে পায়ের সাথে এরকম কেন হলো। তখন আমি ভয় পেয়েছি, মানে আমার কাছে তখন মনে হয়েছে যে হয়তো এই আত্মাটা মানে ইটস নট এ, মানে হয় না যে অপরিতৃপ্ত কোনো আত্মা, মানে যে হয়তো পরিত্রাণ পাওয়ার জন্য, লাইক ওর তো মাটিতে থাকার কথা ছিল, বাট সে পুকুরে আছে, সে কিছু বলতে চেয়েছিল এবং সেই মেসেজটা হয়তো সে আমাকে, আমার মানে আমি তখন ওই রিলেশনটা চেষ্টা করলাম বোঝার যে আমি কেন দেখলাম ওই স্বপ্নটা দেখলাম, তার পরের দিন এরকম একটা ঘটনা ঘটলো। রিলেশনটা এই জায়গাটাতে খুব অদ্ভুত যে আপনি আগের রাতে যা দেখলেন তার সিমিলার কিছু একটা পরের দিন ঘটলো। এবং আমি তখন আমার ফ্রেন্ডদেরকে বললাম যে দোস্ত জানিস আমি কিন্তু কাল রাতে এরকম একটা স্বপ্ন দেখেছি। নিশ্চয়ই, মানে তখন কেউ নিশ্চয়ই বিশ্বাস করেনি, তখন ওরাও ভয় পেল যে তোর সাথে এরকম কেন হলো। সেটাই মানে খুবই অদ্ভুত ব্যাপার। আমরা ওই অবস্থায় আজব ব্যাপার কি যে মানে আপনার সাথে এই ঘটনাটা আগের রাতে ঘটেছিল এবং আপনার পায়ে কাপড়টা আটকেছে। এটা এরকম না যে অন্য কেউ বললো যে জানিস মানে কালকে আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম, তাহলে তো ঘটনাটা মানে বিচ্ছিন্ন ঘটনা হতো, কিন্তু পুরোপুরি আপনি আমার সাথে। তো তখন আমার ফ্রেন্ড আমাকে ওই ইমাম সাহেবের কাছে নিয়ে গেল মসজিদে, মানে তখন দুপুরের টাইম ছিল, জোহরের ওয়াক্ত হয়েছে বা জোহরের নামাজের পরে হবে। আমাকে তখন হুজুরের কাছে নিয়ে গিয়ে বললো যে হুজুর এই ব্যাপার, ও তো কালকে রাতে এরকম একটা স্বপ্ন দেখেছে এবং আজকে ওর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তো আপনি একটু ওকে ঝেড়ে দেন আর কি। পরে হুজুর একটু ফুটু দিয়ে দিল যাতে আমি ভয়তে আমার না হয়, এবং আমি বাসায় চলে আসলাম। আমার পরে আর কোনো রিয়াকশন হয়নি, মানে সবাই বলেছিল হয়তো ভয়তে আমার জ্বর টর আসতে পারে, বাট না, আমার জ্বর আসেনি, কোনো সমস্যা না, কোনো সমস্যা। আমরা মানে কি বলবো যে ঘটনাগুলো, দুটো ঘটনা শুনলাম, দুটো ঘটনায় কবরখানা রিলেটেড এবং দুটো ঘটনায় খুব ভয়ঙ্কর। না, এই স্বপ্ন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মানে আমি এটা ভাবতেই পারছি না যে আগের দিন যেটা দেখলো পরের দিন সেটা কিভাবে হবে, জাস্ট আগের রাতে, মানে সেটাই মানে অদ্ভুত একটা ব্যাপার এবং বেশ ভয়ঙ্কর ব্যাপারটা।
আমার নিজেরও একটা মানে স্বপ্ন রিলেটেড ঘটনা আছে। প্লিজ প্লিজ। তো এটা ইনফ্যাক্ট যেহেতু আপনি বলে ফেললেন, আমি এই সূত্র ধরেই বলি। সেটা হচ্ছে যে এটা প্রায় 17 বছর আগের ঘটনা। আচ্ছা। ইয়েস, আই এম দ্যাট ওল্ড। তখন আমি আই থিঙ্ক ক্লাস 11-12 এরকম একটা গ্রেডে আছি, এ লেভেলস দিচ্ছি। আচ্ছা। তো আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, নাম ফাইসাল। আচ্ছা। তো আমরা দুজন খুব নামাজ রোজা করতাম। এখন অনেক কম করি, তখন অনেক বেশি করতাম। আচ্ছা। মানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা এখনো সব রাখি, তখনও সব রাখতাম। তখন তারাবি সব মানে রেগুলারলি পড়তাম, মানে খুবই রিলিজিয়াস ছিলাম, ফ্যানাটিক্যাল না বাট রিলিজিয়াস। ওকে। তো ওই সময় আমরা দুজন খুব ইন্টারেস্টেড হয়ে গেলাম জিনের ব্যাপারে। আচ্ছা। তখন নতুন নতুন অনেক কিছু দেখছি, শিখছি। তো জিন নিয়ে আমরা মহা রিসার্চ করতাম আর কি, মানে যত বইপত্র আছে এগুলো পড়তাম। তখন তো ইন্টারনেট ছিল না, তো ইন্টারনেট ঘাটাতে পারিনি। তখন লোকজনের সাথে কথা বলে, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, হুজুর টুজুর যারা ছিলেন, সবার সাথে প্রায় জিন টিন নিয়ে কথা বলতাম আর কি। তো তখন আমার ভিতরে একটা মানে বিশাল আগ্রহ ছিল যে জিনকে যদি আমি দেখতে পারি এটা খুব মজা হবে আর কি। মানে বিশাল ব্যাপার, সারা জীবন শুনে এসেছি জিন আছে, এই সেই হ্যান ত্যান। এবং ইনফ্যাক্ট এর কিছু বছর আগেও আমাদের ফ্যামিলি, আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, 3 চাচার ফ্যামিলি একসাথে ছিলাম আমরা 3 তলা বিল্ডিং এ। ওখানে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি পরে বলবো, আজকে বলবো না। আচ্ছা। সো অনেক কিছু শুনে এসেছি, আমার আশেপাশের লোকজন এক্সপিরিয়েন্স করেছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে জিন যদি দেখতে পারি এটা একটা দারুণ একটা ব্যাপার হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো একদিন স্বপ্ন দেখছি, মানে ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখছি। কিন্তু স্বপ্নে কিন্তু আমি জানি না যে আমি স্বপ্ন দেখছি। অনেক সময় কিন্তু আমরা জানি যে এটা স্বপ্ন। ওখানে আমি মানে আমার কাছে মনে হচ্ছে ইটস রিয়েল। তো আমি দেখছি যে আমার ফ্রেন্ড থাকতো ধানমন্ডি 28 নম্বর রোডে। আর এখনকার ধানমন্ডির সাথে তখনকার ধানমন্ডির কোনো তুলনা হয়, মানে এই প্রচুর পার্থক্য, অনেক ফাঁকা। তখন ছিল একদম ফাঁকা, একদম নিরিবিলি, এবং খুবই সুন্দর সবুজ একটা ইয়ে ছিল। এখন তো প্রচুর মার্কেট এন্ড কমার্শিয়াল হয়ে গেছে, তখন চুপচাপ ছিল। তো আমি দেখছি স্বপ্নে যে নর্মালি আমি যে কাজটা করতাম, বিকালের বাসায় চলে যেতাম, তখন বের হতাম ঘুরতে। সেটাই দেখছি যে অ্যারাউন্ড 4টা বাজে, 3:30-4টা বাজে আমি ওর বাসায় গেছি। তো আমরা দুজন একসাথে বাস থেকে বের হয়েছি, বের একটা রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে যাচ্ছি। 28 নম্বর থেকে বের হয়ে আমরা 32 নম্বর ব্রিজে গেলাম, ধানমন্ডি 32 নম্বর ব্রিজ, রাইট? ব্রিজটা ক্রস করলাম, ক্রস করে ফর সাম রিজন আমরা দুজনে উই লুক ব্যাক, যে পিছু ফিরে থাকলাম ব্রিজের দিকে। দেখি যে ব্রিজটা ইজ টোটালি ডিস্ট্রয়েড। ব্রিজটা, হ্যাঁ, ব্রিজটা একটা ধ্বংসস্তূপ। আমরা ইমিডিয়েটলি রিক্সাওয়ালাকে বললাম, ভাই রাখেন রাখেন রাখেন। ও রাখলো, আমরা দুজনেই নামলাম, নেমে হেঁটে গেলাম ব্রিজের কাছে। গিয়ে দেখি যে ব্রিজটা নট অনলি ধ্বংস হয়ে আছে, এটা একটা মানে পুরনো ধ্বংসস্তূপ। ব্রিজটা, হ্যাঁ ব্রিজটা, মানে এটা এখন ভাঙেনি, এখন ধ্বংস হয়নি, এটা অনেক আগে ধ্বংস হয়েছে। মানে পুরনো একটা যে লালচে টাইপের ইয়ে হয়ে যায় না, একটু মানে সেপিয়া কালার ইট হয়ে যায়, ওটার মধ্যে শ্যাওলা থাকে, একটু ঘাস জমে আছে, একটু এদিক দিয়ে 2-3টা ডাল উঠছে। পুরা ব্রিজটা ওই রকম অবস্থায় ওই লেকের মধ্যে পড়ে আছে। আর আমরা দুইজনে এখানে মানে বলে গেছে মাথা চুলকাচ্ছি। আমি তখন ফাইসালকে বললাম, ফাইসাল আমরা এইমাত্র ব্রিজটা ক্রস করলাম না? ফাইসাল বলছে, হ্যাঁ দোস্ত, আমরা এইমাত্র ব্রিজটা ক্রস করছি। আমি বলছি, ব্রিজটা কি ক্রস করার আগে ভাঙা ছিল নাকি এখন ভাঙছে? ফাইসাল বলে, ব্রিজটা যেহেতু আমরা ক্রস করছি তার মানে ব্রিজটা ছিল। ওয়াই আর ইউ ইভেন আস্কিং মি দ্যাট? আমি বলছি, আমি জানি না, বাট আই এম আস্কিং ইউ দিস বিকজ এটা কেমনে হয়, ব্রিজ আমরা ক্রস করলাম, ব্রিজ ভাঙা কেমনে? আই ডোন্ট নো দোস্ত। তারপরে দুজন ভাবলো, আচ্ছা ঠিক আছে ফাইন, এটা উইল ফিগার ইট আউট লিটার। বলে আমরা আবার রিক্সা উঠছি। আচ্ছা, রিক্সাটা রওনা দিচ্ছি রিক্সা দিয়ে। তো রিক্সা দিয়ে যাচ্ছি, মজার ব্যাপার হচ্ছে স্বপ্নে আমি দেখছি আমরা উইমেন্স কমপ্লেক্সের দিকে যাচ্ছি, রাইট? সো 32 নম্বর থেকে যদি উইমেন্স কমপ্লেক্সে কেউ যেতে চায়, ব্রিজ থেকে নেমে বাম দিকে যেতে হবে, রাইট? রাইট, একদম। আমরা দেখছি, স্বপ্নে দেখছি যে ব্রিজ থেকে নেমে আমরা ডান দিকে যাচ্ছি, কিন্তু ডান দিকটাই হচ্ছে উইমেন্স কমপ্লেক্সের রাস্তা। আচ্ছা, এভরিথিং ওয়াজ আ মিরর ইমেজ। বুঝতে পারছি। জাস্ট ওখানে উপর একটা আয়না ধরলে আয়নায় যে ছবিটা আসবে তখন সবকিছু ওই এলাকাটার আমরা ওই ইমেজের মতো একটা জায়গায়, মানে ডান দিক দিয়ে যাচ্ছি আর আমরা জানি আমরা উইমেন্স কমপ্লেক্সেই যাচ্ছি, কিন্তু আসলে কিন্তু উইমেন্স কমপ্লেক্স বাম দিকে। ওকে, জাস্ট মিরর ইমেজ। সাম দিকে যাচ্ছি তো যেতে 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 তো আমরা তখন ডিসকাস করছি, এটা কি হলো ফাইসাল, আমরা কি চোখে ভুল দেখছি নাকি, নিশ্চয়ই ভুল দেখছি, এইসব সব ডিসকাস করছি। যেতে যেতে দেখি উইমেন্স কমপ্লেক্সের কাছে চলে আসছি, এবং অ্যাকচুয়ালি উইমেন্স কমপ্লেক্স তো যে রাস্তা দিয়ে যেতে হয় ওটার বাম দিকে, রাইট? রাইট, একদম। তো এখানে যেহেতু মিরর ইমেজ, উইমেন্স কমপ্লেক্স হচ্ছে আমাদের হাতের ডান দিকে। আচ্ছা, রাইট। সো আমরা দেখছি দূরে উইমেন্স কমপ্লেক্স, আমরা যাচ্ছি, রিক্সাওয়ালা আমাদের নিয়ে যাচ্ছে।
তো দেখি যে সামনে অনেক সারি সারি গাড়ি রাখা, আচ্ছা, পার্ক করা, গাড়ি পার্ক করা। তো প্রত্যেকটা গাড়িতে দেয়ার ইজ ওয়ান ড্রাইভার। আচ্ছা, মানে ড্রাইভার কিনা যাই না, ড্রাইভিং সিটে একজন বসে আছে। ওকে, আমরা দূর থেকে দেখছি, দিনের বেলা তখন। আচ্ছা, বিকাল 4টা বাজে। তো ফর সাম রিজন ওদেরকে দেখে আমার আর ফাইসালের ভয়াবহ ভয় লাগা শুরু করলো। আচ্ছা, খুব নর্মাল, কিন্তু বিকাল বেলা সুন্দর রোদ, দুজনেই হঠাৎ করে ভয় লাগা শুরু করলো। এন্ড দুজনেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুরূদ পড়া শুরু করলো। ফাইসালও পড়ছে, আমিও পড়ছি। আমি আবার জোরে জোরে পড়া শুরু করলাম, ও আর কি আস্তে আস্তে পড়ছিল। তো আমরা যত গাড়িগুলোর কাছে আসছি, ওরা আবার দেখে আমাদেরকে তাকিয়ে আছে। প্রত্যেকটা গাড়িতে একটা লোক আছে। তো যত কাছে আসছি তত আমি আরো জোরে পড়ার চেষ্টা করছি, এবং আমার কষ্ট হচ্ছে জোরে পড়তে। মানে এজ ইফ গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, যেটা আমার জীবনে হয়নি। মানে আমার অনেক কষ্ট করে জোরে জোরে পড়ার চেষ্টা করছি। তখন আমার ফ্রেন্ড আমাকে বলে যে আস্তে পড়, ওরা মাইন্ড করতে পারে। আচ্ছা, তখন আমি বললাম যে ওরা মাইন্ড করবে কেন, ওদেরকেও আল্লাহ বানাইছে, আমাদেরকেও আল্লাহ বানাইছে, তো মাইন্ড করার তো কিছু নেই, আমি তো দুরুদই পড়তেছি বলে আমি আরো তারস্বরে পড়ার চেষ্টা করছি আর কি। সিচুয়েশনটা পুরো খুব মানে মুভির ক্লাইম্যাক্সের মতো আর কি। আমরা গাড়িগুলোর কাছে যাচ্ছি, আমি চিৎকার করে পড়ার চেষ্টা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, ভয়াবহ ভয় লাগছে। হঠাৎ একটা সার্টেন টাইমে আমরা গাড়িগুলোর কাছে চলে আসছি, সবগুলো গাড়ির দরজা, প্যাসেঞ্জার ড্রাইভার সিটের দরজাটা খুলে গেল। আচ্ছা, ওরা নামবে। এটা দেখে আমার ভয় আরো বেড়ে গেল, মানে সিরিয়াসলি ভয় পাচ্ছি আমি। দরজাটা খুললো, সো নামতে হলে সব জায়গায় পাটা বের করতে হয়, রাইট? সো পাটা বের হবে, তখন আমার চোখ গেছে ওদের পায়ের দিকে, বিকজ ছোটবেলা থেকে শুনে আসছি জিনদের পা নাকি উল্টা হয়, রাইট রাইট। সো নামবে যখন, পাটা যখন বের হবে, ওই সময় আমার এত ভয় লাগছে, মানে ওরা বের হচ্ছে, আমার চোখ গাড়ির নিচের দিকে, যাতে আমি ওদের পা দেখবো, তখন ভয় আমার ঘুম ভেঙে গেছে। আচ্ছা, উঠে মানে লিটারেলি আসে না, আই ওয়াজ সোয়েটিং, হার্টবিট বেড়ে গেছে। মানে এত ভয় আমি জীবনে কোনো স্বপ্নে বা রিয়েল লাইফেও পাইনি, এত ভয় পাইছি। মানে এটা একটা মানে স্বপ্নটা অনেকটাই একদম সত্যির মতো। হ্যাঁ, আমি যতক্ষণ দেখছিলাম ইট ওয়াজ হ্যাপেনিং। ঘুম থেকে ওকে, ইট ওয়াজ এ ড্রিম। ঘটনা এখানে শেষ না, আমার তাই মনে হচ্ছিল যে ঘটনা এখানে শেষ না। রিয়েল মজাটা হলো, আমি আর কয়েকদিন পরে সিলেট গেলাম। সিলেটে আমার দাদি বাড়ি হচ্ছে হবিগঞ্জ, আর নানি বাড়ি সিলেট। আমার নানু সিলেটে থাকেন। তো সিলেটে আবার ওই একটা ফেমাস পীর ছিলেন, সিলেট শহরে থাকতেন। ওনাকে সবাই পীর নানা ডাকতো। আচ্ছা, পীর নানা, সবাই মানে বড় বাচ্চা সবাই ওনাকে পীর নানা ডাকে আর কি। আচ্ছা, সো হি ওয়াজ এ রিয়েলি কুল পার্সন, মানে হি ওয়াজ এ ভেরি নাইস পার্সন। পুরো পাপা স্নাফ টাইপের চেহারা আর কি, যে সুন্দর দাড়ি, মোটা চশমা, খুব জলি, এবং মিকি মাউসের টি শার্ট পরে ঘুরে বেড়ায়। মানে ওইরকম না যে পীর শুনলে আমরা শুনি না যে হাতে তসবি, আগরবাতি জ্বলতেছে, এরকম টাইপের, মুরিদ বসে আছে সামনে, একদম এরকম না। আচ্ছা, বুঝছো? এবং ওনার কাছে যারা যায় প্রথমেই উনি বলে আমার কাছে কেন আসছো, ওটা একদম ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, নট দ্যাট বসো বাবা, এগুলো কিছু না, হি ওয়াজ জোশ। সো ওনার সাথে আমার নানি বাড়ির ফ্যামিলির অনেক পুরনো দিনের সম্পর্ক। আচ্ছা, এবং সিলেটে তো সবাই সবাইকে চিনে, সবাই রিলেশনশিপ, তো ওরা চিনে। তো আমরা যখন সিলেট যেতাম মাঝে মধ্যে আমরা ওনার সাথে গিয়ে দেখা করতাম। আমার আম্মা আবার এগুলো খুব বিশ্বাস করে, তো আম্মাও গিয়ে খুব মুখ দোয়া পড়ে দেন, এগুলো করতে আর কি। আর ওই ভদ্রলোকের একটা, ওনার বয়স তখন ছিল অ্যাটলিস্ট 70-75, কিন্তু ওনার মতো এত শার্প মেমোরি আমি কারো দেখিনি। মানে তোমার সাথে যদি একদিন পরিচয় হয়, মানে উনি সারা জীবন তোমাকে মনে রাখবে, তুমি যখন যাবো তোমাকে চিনবে। আচ্ছা, মানে অনেক অনেক। হ্যাঁ, এবং নট অনলি তোমাকে চিনবে, তুমি যদি তোমার ফ্যামিলির সম্বন্ধে কিছু বলে রাখো, যে আমার বাবা হচ্ছে অমুক, আমার চাচা ছিলেন অমুক, ওগুলো আবার বলবে তুমি তো অমুকের ছেলে। আচ্ছা, এটা ব্যাপার খুবই অস্বাভাবিক। আমি গেলাম আমার আম্মার সাথে, আম্মা গিয়ে অ্যাজ ইউজুয়াল দোয়া দুরুদ ধ্যান ত্যান এসব করছে। তা আমি তখন তো জিন দেখবো এগুলো আমার, আর পীরের বাসায় গেছি। তেমন পীর না, আমার কিন্তু একটা ইয়ে আছে। বলে কি, আমি খুব জিন দেখতে চাই, আপনি নাকি সব খুব রেগুলারলি করেন, জিন টিন নামান, পুরো ফাইজলামি মোটে। তখন আমার একটা কথা বললো, যেটা শুনে আমার বেশ মানে পুরো মানে কেমন জানি লাগলো আর কি। বললো যে তুমি তো দেখছো। ও মাই গড, তুমি তো দেখছো, মানে তুমি তো দেখছো, তো যা দেখছো ওইটাই। মানে এটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যে ঘটনাটা শুনলাম আগে। ইয়েস, ওকে। তার মানে এটা কি আসলে স্বপ্ন ছিল, মানে কি, মানে আই ডোন্ট নো। আমি মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার। আমি বলি না যে আমি এসব বিলিভ করতে চাই না বা করি না, হ্যান ত্যান, এই জন্য মানে আই ডোন্ট রিয়েলি নো যে আমি আসলে দেখছি নাকি না, বাট হি ডাজন্ট নো ইদার।
ও তো আমি ওকে বলি নাই যে আমি স্বপ্ন দেখছি, আমার ফ্যামিলির কেউ জানে না এই স্বপ্নের কথা। তিনি লাস্টে বলেছেন যা দেখছো উনি বলছেন যে তুমি তো দেখছো, তখন এটার সাথে আমি ইমিডিয়েটলি এটা হয়েছে 1 মাস 1.5 মাস আগের ঘটনা একদম। তা মাথায় তখন ইমিডিয়েটলি খাট করে এটা আমার মাথায় আসছে। তা বলছি না দেখছি মানে বলে না তুমি দেখছো, যা দেখছো ওইটাই। ওকে, অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা। আমার কাছে মনে হয় যে আরেকটা গল্প আমরা শুনতে পারি না? আমাদের রিয়া আছেন এখানে, রিয়ার কাছ থেকে। আসলে অনেক গল্প শুনে অনেক কিছু এরকম মনে হচ্ছে যেগুলো অনেক সময় শুনেছি। কিছু ছিন্ন বিচ্ছিন্ন বলি, সুমনের থেকে কবরস্থানের কিছু গল্প শুনলাম, সাকিবের থেকে জিনের কিছু গল্প শুনলাম। কনসেপ্টটা আসলে ডিফারেন্ট, কখনো জিন মনে হয়, কখনো ভূত মনে হয়, কখনো আত্মা মনে হয়, কোনটা কিসের ঘটনা জানি না। কিছু ছোটখাটো করি। রংপুরে আমার নানা বাড়ি, বাট রংপুরে আমার এক ফুপুও থাকেন এবং রংপুর মেইন শহরের কথা। সাকিবদেরকে সাজেস্ট করেছি এই জায়গাটাতে যাওয়ার জন্য। রংপুরের কাছাকাছি একটা জায়গা আছে নাম তাজহাট, এবং তাজহাটে একটা রাজবাড়ি ছিল। তো আমার যেহেতু রংপুরে যাওয়া হয়, আত্মীয় স্বজন অনেক আছেন, তো আমার তাজহাটের ওই রাজবাড়ি থেকে আবার যে ফার্নিচার বিভিন্ন কিছু ছিল এক সময় অনেক পুরোনো দিনে, ওগুলো নিলাম হয়েছিল। তো আমার যে ফুপা রংপুরে থাকতেন, উনি আবার ওই রানী খাট যেটা, উনি ওটা পারচেজ করেছিলেন। তো আমার ফুপুর বাসায় এখন ওই খাটটা আছে। আবার ফুপুর যে বাড়িটা, ওটা অনেক পুরোনো দিনে, ওটা আবার একটা হিন্দুদের বাড়ি ছিল, যেখানে একটা সাইডে তারা পুজো ঘর টর ছিল। এবং শোনা যায় এরকম ঘটনা যে ওই ফ্যামিলিতে দুটো বাচ্চাও ছিল, যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে ওই দুটো বাচ্চা ছোট যেহেতু ছিল, একদম হয়তো 6-7 বছর বয়সে, এরকম বাড়ি কিছু ছোট হবে, ওরা ওখানে মারা যাওয়ার কারণে বিশাল ল্যান্ড, যেহেতু বাড়িটা ঘেরাও করা বিশাল ল্যান্ডের উপরে, ওরা আর ওইটাকে শ্মশানে না পুড়িয়ে ওই বাচ্চা দুটোকে ওই বাড়ির সীমানার ভেতরেই ওরা কবর দিয়ে দিয়েছিল। তো আমরা একদম ছোটবেলা থেকেই এটা প্রায় শুনতাম, এবং ফুপুরাই শুধু না, আমরা আত্মীয় স্বজনরাও প্রায় যখন যেতাম বা যারাই থাকতাম, এটা একটা প্রায় দেখতো, এবং দিনের বেলায় রাতের বেলায় প্রায় দেখতো যে দুটো বাচ্চা, সাথে আবার একজন বুড়ি মহিলা। ওরা সবসময় 3 জন, এবং যারাই দেখেছে 3 জনকে একসাথে দেখেছে। এটা ওই বাসার ভেতরে, এবং আজও এরকম ঘটনা ওখানে প্রায় হয়। প্লাস যে রানী খাটটার কথা বলছিলাম, এখনো আমার ফুপুর ঘরে ওই খাটই আছে। তো উনি প্রায় ওই শুয়ে যখন থাকতেন, উনার বালিশের কাছে, ঠিক মাথার কাছে বালিশের ওপরই ওই খুব সুন্দর একটা হাত, একটা মেয়ের হাত, এটা হয়তো রানীর হাতই বলে ওরা, যে অসম্ভব সুন্দর এবং খুব সোনার গয়না টয়না পরা, অলংকার পরা, এরকম একটা হাত, এবং জাস্ট হাতটাই, কোনো বডি বা অন্য কোনো ইমেজ দেখা যায় না। এবং এমন অবস্থাতেই দেখা যায় যখন তারা শুয়ে আছে এবং বালিশের ঠিক মাথার কাছে বালিশের উপরে হাতটা রাখা। তো এটা একটা স্টোরি। আর জিনের ব্যাপারে সাকিব যেহেতু বলছিল, আমার নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা এখন বলি। 4-5 বছর আগে বাংলাদেশে এসেছি, তার আগে ফ্যামিলিগত রিজনে আমি পাকিস্তানে ছিলাম। তো ওখানে প্রায় 4.5 বছর 5 বছর মতো ছিলাম আমি। মাঝখানে একটা ঘটনা, এবং ঠিক আসার আগে আগে হয়তো 2005, আর্লি 2005 বা লেট 2004 এর ঘটনা বলছি। এরকম প্রায় দেখা যায়, এখানেও দেখা যায়, ওখানেও দেখা যেত যে জিন টিনের কাজ কারবার করে অনেকেই নানান রকম মানুষজন যাচ্ছে তাদের কাছে সলা পরামর্শের জন্য, কোনো প্রবলেমের সমাধানের জন্য। তো আমি এরকম ভালো দেখেছি, জেনুইনও দেখেছি, আবার ফেকও অনেক দেখেছি। তো মাথায় সবসময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না, আগে দেখি কোথায় ফাঁক ফোকর আছে, কি ব্যাপার। তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম, যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি, এবং উনি বলছেন যে হ্যাঁ, যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছি, উনি বলছেন হ্যাঁ, এরকম জিন দিয়ে, জিনের থ্রুতেই তারা কোনো একটা, ইটস অ্যাবাউট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক টু। তো ওরা নামাবে। যে রুমটাতে ফার্স্টে নিয়ে গেল, আমাদের রুমটাতে, আমি আবার তখন লাইট জ্বালানো, এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয়। ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই, ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম। তো আমরা 3 জন ছিলাম একসাথে, 3 জনকে পাশাপাশি দাঁড় করিয়েছে, আমি মাঝখানে দাঁড়ানো। এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি 3টা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে 3 জনের আলাদা আলাদা নাম লিখে সেটাকে ফোল্ড করলো, করে যার নাম যে কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়ে একটা কাপের মধ্যে সে 3টা কাগজ একসাথে রাখলো। রেখে হি বার্নড ইট। বার্ন করে, তো আমি এই কাজ কারবার গুলো সে যখন করছে, আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করে গেছি যে কিছু একটা এখানেও হয়তো বা ফাঁক ফোকর আছে। তো বাই দ্যাট টাইম আই এম লুকিং অ্যারাউন্ড যে কোথায় ভেন্টিলেটর আছে, কোন দিক দিয়ে কোনো মাইক ট্র্যাক কিছু থাকতে পারে, কি হতে পারে নেক্সট, আই ডোন্ট নো। বাট ইউজুয়াল প্র্যাকটিস যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না। তো
তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস টোটালি ব্লকড একটা রুম, কোনো ভেন্টিলেটর নাই, কোনো জানালা নাই, একটাই দরজা, যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে, এটা হচ্ছে কোনো ইউ ডোন্ট হ্যাভ অ্যানাদার ওয়ে আউট। এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা, একটু বড় পিড়ি টাইপের। তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে। আমি গেছি তাদের সাথে, ওখানে তাদেরকে কোম্পানি দেওয়ার, ঠিক আছে। তো ওখানে জ্বালিয়ে টালিয়ে ওই স্লিপটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো, বসে আমাকে বলল যে তুমি যে ওড়নাটা পরে আছো, ওড়নাটাকে জাস্ট ভাঁজ করে সামনে, মানে ওড়না গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ, এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে। আচ্ছা। এবং এই রুমের লাইট বন্ধ, বাট পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে। এবং আমি ওই লাইটের কিছুটা হলেও আলো, এবং রুমটা, এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় বড় না, একটা মোটামুটি আলো আধারির। এন্ড আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে, আমি ওদের শ্যাডো দেখতে পাচ্ছি। তো জাস্ট বাইরে থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকো, কোন রকম ভয় পেও। এখন ঘরটার মধ্যে একদম পুরোপুরি এখন জাস্ট রুমটা আমি আপনাকে বলি হয়তো 4 ফিট বাই 8 ফিট টাইপের একটা রুম। আচ্ছা। এবং আমি লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে বসে আছি ঠিক মাঝখানে, এবং দরজাটা হচ্ছে আমার সামনে ডান দিকে, এবং ঘরের মধ্যে কোনো আলো নেই। ঘরে ওই পাশের রুমে আলো চলছে এবং ওই রুমের আলো কিছুটা হলে আসছে। রাইট। তো আই ফিল অল অন আ সাডেন যে আমার মাথার উপরে সামনের দিক থেকে নিয়ে পেছন দিকে প্রচন্ড, মানে সিভিয়ার ঝড়ের বেগে একটা বাতাস, অনেক জোরে একটা বাতাস ওদিক থেকে শুরু হলো, এটাও বুঝলাম, আমার মাথার উপর দিয়ে ক্রস হয়ে আমার পিছন দিকের দেয়াল দিয়ে বেরোয় গেল বা কিছু একটা বাতাস। হ্যাঁ, বাতাস, এবং প্রচন্ড জোরে একটা, এবং জাস্ট ইটস আ ম্যাটার অফ 3-4 সেকেন্ডস বেবি। ওকে, দ্যাটস অল। এবং ঠিক যখন আমার মাথার ওপর দিয়ে পাস করছে, আই রিয়েলাইজ যে আমার ওড়না যেহেতু সামনে বিছানো, কিছু একটা পড়েছে। আচ্ছা। আমি জানি না, তো অতখানিও আলো আসছে না, এবং ওই রকম অবস্থা আমি আর ওই সিচুয়েশনে নাই যে আমি ওটা দেখবো। তো আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়া বের হয়েছে, কারণ আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। আমি জাস্ট ওর চলে যাওয়ার পরে আমাকে বাইরে থেকে বললো যে তুমি বের হয়ে আসো। আমি ওই হাতটা দিয়ে ওনাটাকে এভাবে আমার বুকে জড়িয়ে ধরে, আমি দেখিও নি, আমি বের হয়ে এসে জাস্ট ওই দরজার কাছে আমি বসে পড়েছি, মাটিতে বসে পড়েছি, পরে আমি ওনাটা এভাবে সামনে ছড়িয়ে দিয়েছি। তো তখন আমি যেটা দেখলাম যে মানে ধুলো বালির সাথে কিছু এরকম স্কেলেটন, কিছু অনেক পুরনো বোনস, এবং সাথে আরো হ্যাঁ, এবং ইউজুয়ালি আমাদের কনসেপ্ট যেটা ব্ল্যাক ম্যাজিকে যেটা করা হয়, যে ইউনো একটা পুতুলের মতন আঁকা ছিল, এবং ওটার পেছনে রিলিজিয়াসটা আমি হার্ম করতে না। তারপর আমি বলি যে সূরা রহমানের একটা লাইন যেটা ওটাকে উল্টো করে লেখা ছিল, এবং ওটার মধ্যে আমার নাম লেখা ছিল ফিগারটার মধ্যে, এবং ওপরে লেখা ছিল 3 বার মুসিবত, বুকের জায়গাটাতে 3 বার মুসিবত লেখা। এবং ওটা একটা বাজে নোংরা কাপড় দিয়ে, পুরো জিনিসটা মাটিগুলো বাদ দিয়ে, পুরো হাড্ডি, তারপরে আঁকা ছবিটা, কাগজের টুকরোটাই সবকিছু একটা নোংরা কাপড়ের মধ্যে বাঁধা ছিল। ওকে। নাও দ্য পয়েন্ট ইজ, এখানে কালো জাদুটা কিন্তু ব্যাপার না। পয়েন্ট ইজ, আমি তার আগে পর্যন্ত একদম কনসিয়াস মাইন্ডে পুরো রুমটাকে আমি রিভিউ করে নিয়েছিলাম, এন্ড ওয়ান্স এন্ড ফর অল আমি এখনো ক্লেম করে বলতে পারি যে ওইটুকু টাইমের মধ্যে ওরা বের হয়ে যাওয়ার পরে ওই বাতাসের সোর্স এবং কিভাবে আমার মাথা থেকে যে পড়লো, এবং আমি আই ক্যান ফিল যে সিলিং থেকেই পড়ছে, এবং কিছু পাস করে যাওয়ার সময় পড়ছে, এবং এই জিনিসটা আমার চোখের সামনে দেখা। ইট অল হ্যাপেন্ড ইন আফটারনুন, মানে মিড নুন, একদম দুপুর 12টা-1টার সময়, এরকম সময়। অলরাইট। সো এই ব্যাপারটা খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত। যাই হোক, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে আসছে। তবে যে কারণে আমার কি গলা শোনা যাচ্ছে, একদম যে কারণে গিয়েছিলে সেটা কি হেল্প? I didn't even know যে আমার প্রবলেমটা বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক কারণেই ছিল কিনা। পরে এই প্রবলেমটা অন্যভাবেও সলভ হয়েছে। এখন আই ডোন্ট রিয়েলি নো যে ওই তাবিজগুলো বের হওয়ার কারণেই হয়েছে নাকি ইট ন্যাচারালি হ্যাপেন্ড। আই স্টিল ডোন্ট নো দ্যাট। হ্যাঁ, বাট দ্য প্রবলেম ওয়াজ ওভার। ওকে, প্রবলেম সমাধান হয়েছে আর কি সমস্যার। ওকে, আমরা লাস্টে আরেকটা গল্প শুনতে যাচ্ছি আর কি শেষ করার আগে, রাইট? সুমন ভাইয়ের কাছে। ওকে রাসেল, এটা অবশ্য আমার একেবারে নিজের সাথে সম্পৃক্ত না, বাট ইটস এ কি বলে, মানে আমার দেখা বা শোনা এরকম একটা কিছু। সেটা হচ্ছে যে ওই আমাদের পাড়াতে একটা পুকুর ছিল, তো পুকুরটা নিয়ে অনেকের অনেক রকমের
আমি কুসংস্কার বলবো না, বিকজ অনেকে এটাকে মানে বিশ্বাস করতো, রীতিমতো বিশ্বাস করতো আর কি। যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ নিখোঁজ হয়ে যেত। আচ্ছা। ইভেন অনেক সময় ভর দুপুর বেলায় দেখা গেল ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে, 4-5টা বাচ্চাদের সাথে একজন নাই। আচ্ছা। এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যে লোকটা মিসিং হয়েছে তার আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি কলস, মানে খালি কলস একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে। আচ্ছা। দ্যাট মিন দ্যাট পন্ড ইজ আস্কিং সামথিং। এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে নট রিয়েলি যে তার ফ্যামিলিতে কেউ হবে, বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডেতে কেউ একজন মিসিং। তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল, তো একসময় ওই পুকুরের ওই জায়গাটুকুর যে মালিক ছিল হি ডিসাইডেড যে ওকে সে সেল করে ফেলবে। তো সে জায়গাটা সেল করে ফেললো এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি। ওকে। তো মাটি ফেলা শুরু হলো। তো যখন ভরাট হয়ে গেছে, মোটামুটি পাইলিং এর জন্য সে রেডি, এরকম একটা সময় ওই যে বাড়িটা জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব, আচ্ছা, একটা স্বপ্ন দেখাচ্ছে যে জোড়া ডাব তার কাছে চাচ্ছে। ওকে। তো ডাবের সাথে কি সম্পর্ক আসলো ওই বউটা ঠিক বুঝলো না। তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে এবং পুকুরটা চাচ্ছে। মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে। তো সে ভয় পেল, সে তার হাজবেন্ডকে বললো যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বাঁধ দাও, দ্যাট মিন হুজুর কাউকে ডেকে চারদিকে কোনো সুরা টুরা দিয়ে কোনো একটা বাঁধ দাও। তো হাজবেন্ড প্রথমে জিনিসটা আমল দেয়নি, পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে বউ যখন এত করেই বলছে তাহলে এটা করেই দেখি। তো সে তখন একজন হুজুরকে ডাকলো, ডেকে বললো যে এই অবস্থা, আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে। তো বললো যে তাহলে কি করা যায়। তো ঠিক আছে, হুজুর কিছু সূরা টুরা লিখে চার কোনায় আর কি 4টা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো যে পুকুরটাকে বাঁধ দেওয়া হয়েছে। তো ভদ্রলোকের 3 ছেলে মেয়ে ছিল আর কি, মানে দুজন ছোট আর একজনের বয়স, মানে একজনের এইজ হবে বোধ হয় 10-12, আর একজনের 8 আর একজনের 6, এরকম একটা। তো পরদিন ওরা স্কুলে যায়, 3জনই যখন স্কুলে যায়, ছোট 2জন আর কি, মানে বড়টার বোধ আগে ছুটি হয়ে যায়, ছোট জনের বোধ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে ছুটি হয়। তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করে, হিট করলে 2টো বাচ্চাই মারা যায়। 2টো বাচ্চা একসঙ্গে মারা যায়। এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা রিক্সাওয়ালা ফিক্স করা ছিল, রিক্সাওয়ালা আনতে যায়, রিক্সাওয়ালা ইনজিউর্ড হলো সিরিয়াসলি, বাট সে মারা যায়নি, শুধু বাচ্চা 2টোই মারা গেল। ওকে। তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়ায় পড়লো। তারপর